আসসালামু আলাইকুম। ক্যারিয়ার ক্লাব ফর লেদার ফুটওয়্যার অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ফুটওয়্যার এক্সচেঞ্জের আয়োজিত আজকের এই পোস্ট কোভিড ডিসকাশন সিরিজ ইম্প্যাক্ট অফ কোভিড-19 প্যান্ডেমিক অন বিজনেস অ্যান্ড ক্যারিয়ার ইন লেদার ফুটওয়্যার অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আহ, এটা একটা সিরিজের প্রথম পর্ব। আমরা পরবর্তী অনুষ্ঠানগুলোতে লেদার এবং ফুটওয়্যার সেক্টরের বিভিন্ন স্টেক হোল্ডারকে আমন্ত্রণ জানাবো। তাদের সাথে পোস্ট কোভিড কি ইম্প্যাক্ট হতে পারে আমাদের ইন্ডাস্ট্রিতে সেই বিষয় নিয়ে আলাপ করব। আজ অনুষ্ঠানটাকে আসলে আমরা দুইটা ভাগে ভাগ করেছি। প্রথম পর্বে আমরা আমন্ত্রিত অতিথির সাথে কথা বলবো এবং দ্বিতীয় পর্বে আমরা আমাদের আমাদের সেক্টরের করোনা জয়ীদের সাথে কথা বলবো। আজকে আমরা দুজন করোনা জয়ীকে আমন্ত্রণ জানাবো অনুষ্ঠানের শেষ অংশে। আজকের পর্বের আমরা বিষয় নির্ধারণ করেছি ইন্ডাস্ট্রি লিডার পার্সপেক্টিভ। আমরা জানতে চাই আমাদের এন্টারপ্রেনার, আমাদের ইনভেস্টর যারা আছে তাদের ভাবনা। আমরা জানতে চাই তাদের চোখে এই যে প্যান্ডামিক সিচুয়েশন, সেই সিচুয়েশন থেকে আমরা কিভাবে উত্তরণ করতে পারি, সেই জায়গাটা আমরা তাদের চোখে দেখতে চাই, যাতে আমাদের যারা মেম্বার, আমাদের ক্যারিয়ার ক্লাবের যারা মেম্বার, তারা যাতে সেভাবে নিজেদেরকে প্রস্তুত করতে পারে। এটাই ছিল ব্যাকগ্রাউন্ড। লেটস মুভ অন দিস প্রোগ্রাম। আমরা আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব হেদায়েতুল্লাহ রন, ম্যানেজিং ডিরেক্টর এফবি ফুটওয়্যার লিমিটেড। মিস্টার রনের আরেকটা পরিচয় হচ্ছে উনি বাংলাদেশের অন্যতম বড় ট্যানারি অ্যাপেক্স ট্যানারি সম্মানিত পরিচালক এবং এমটিবি ব্যাংকের চেয়ারম্যান। তার থেকেও বড় পরিচয় যেটা সবসময় উনি দিয়ে স্বচ্ছন্দ বোধ করেন সেটা হচ্ছে অ্যাজ এ লেদার টেকনোলজিস্ট। ওয়েলকাম স্যার, আমাদের প্রোগ্রামে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনি? আছি, মাশাআল্লাহ ভালো আছি। ওয়েল, as good as you can be in these tough times, I guess. আপনি তো জাস্ট আপনার সাথে যখন আমাদের কথা হয়েছে প্রোগ্রাম নিয়ে, তখন এটা আসলে এখন খুবই স্পষ্ট যে আসলে কোভিড-19 এখন আর কোনো স্বাস্থ্যগত বিষয় না। এটা বরঞ্চ অনেক বেশি অর্থনৈতিক সমস্যা, এটা অনেক কোনো ক্ষেত্রে এটা পলিটিক্যাল প্রবলেম। আপনার গত 6 মাসের যদি আমি ধরি, 6 মাস আগের অবস্থান এবং এখনকার অবস্থান বা 6 মাসের যে আপনার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে আপনার কি মনে হয় আমরা আসলে কোন দিকে যাচ্ছি? শামীম, আমি যেটা সবসময় বলি সবাইকে, হোয়াট ইজ টাফ টাইম? টাফ টাইম একটা ক্রাইসিস হতে পারে, ফাইন্যান্সিয়াল ইনস্টেবিলিটি হতে পারে, পলিটিক্যাল ইনস্টেবিলিটি হতে পারে, বাট টাফ হোক, গুড সিচুয়েশন হোক, অপরচুনিটি সিচুয়েশন হোক, it is one thing when you know what you're dealing with and making your decisions or actions, and it is another thing when you don't know anything. Right now আমাদের এই কোভিড সিচুয়েশনে, প্রি কোভিড, ডিউরিং কোভিড and সামনে পোস্ট কোভিড কি হবে, I don't know. We don't exactly know where we are headed or what we have got into. যেখানে একদিক দিয়ে আমরা বলছি that this coronavirus is nothing but a flu, সেখানে আবার on the other hand we don't know what the protocols are. কেউ বলছে গরম চা খেতে হবে, কেউ বলছে স্ক্যাবো খেতে হবে, কেউ বলছে ইনহেলার ইউজ করে এই কর। So everything is very very shady. আমরা we are totally lost in a way. তো কোনো কিছু স্পেকুলেট করা বা ফিল করাটা এখন খুবই কঠিন হয়ে যাচ্ছে, because you don't know how to make a strategy, because strategy against কি কি পয়েন্টস আছে or what are the factors you have to deal with, none of us know. এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। সেকেন্ড ইজ এই জিনিসটা যেটা তুমি you rightly said, this has become not only a hygiene or health issue, this has gone much further than that. Every single aspect of our life, এটা ফ্যামিলি অ্যাসপেক্ট হোক, ইকোনমিক অ্যাসপেক্ট হোক, কান্ট্রি অ্যাসপেক্ট হোক, সোশ্যাল অ্যাসপেক্ট, ইন্টারন্যাশনাল রিলেশনশিপস, এখন আমরা যেটা দেখছি, আই এম শিওর আমাদের সামনে ডিসকাশনে আরো এগুলো কথা উঠে আসবে, এভরিথিং ইজ গেটিং এফেক্টেড. So this has gone even beyond the level of being a pandemic or an epidemic, and I'm sure everybody will agree with this. অবশ্যই এটা খুব স্বাভাবিক। আপনি খুব ভালোভাবে বলছেন যে এটা আসলে কেউ জানি না আমরা, যে কারণে আসলে সবার জন্যই এটা ডিফিকাল্ট হচ্ছে। তারপরও আপনার কি কোনো প্রেডিকশন আছে যে না ঠিক আছে আমরা এখন আপনি অনেক দেশেই অলরেডি
তারা এখন জীবন জীবিকার মধ্যে একটাকে বেছে নিচ্ছে। আমি জানি ফ্যাক্টরি গুলা কিছুদিন ২ মাস ২ একের মতো বন্ধ ছিল। এরপর তারা ওপেন করছে। আ এবং মানে অনেকটা যে আমরা এই সিচুয়েশন নিয়ে আমাদের বাঁচতে হবে এরকম একটা জায়গায় আমরা যেকোনোভাবেই হোক চলে গেছি। কারণ আমাদের কাছে প্যান্ডেমিক এর থেকে বড় বিষয় হচ্ছে যে আ পভার্টি বা অন্য যেই বিষয়গুলা। তো সেই ক্ষেত্রে এই যে প্যান্ডেমিক এর সাথে বাঁচার যেই বিষয়টা, আ সেই বিষয়টা এটাতে অনেকে এটাকে বলতেছে নিউ নরমাল। যদিও নিউ নরমালটা মেবি আরো ব্রডার সেন্স এ। বাট এই যে প্যান্ডেমিক সাথে অ্যাডপ্ট করার যে বিষয়টা, সেইখানে আমরা কতটুকু আছি? মানে আমি যদি এইভাবে বলি বাংলাদেশের পার্সপেক্টিভ এ। এই যে দেখো শামীম, আমরা প্রথম বললাম যে উই আর ইন এ লকডাউন বা সাধারণ ছুটি, যেটাই বলি, জিনিসটা কিন্তু করা হয়েছে আমাদের এবং মানুষের ফর সাময়িক সেফটি। আমরা যদি একটা সেফটি প্রোটোকল মেনটেন করি, মেবি উই ক্যান ইফ নট কন্ট্রোল বাট কন্টেইন দ্য সিচুয়েশন। এটাই তো উদ্দেশ্য ছিল। বাট আফটার দ্যাট উই হ্যাড টু থিঙ্ক যে আমাদের উই হ্যাভ টু ওয়ার্ক, আওয়ার ওয়ার্কার্স হ্যাভ টু সার্ভাইভ, স্যালারি ব্যাপার আছে, ফ্যামিলি সাস্টেনেন্স এর ব্যাপার আছে। তো তারপরে আমরা কাজ শুরু করলাম উইথ হোয়াট এভার প্রোটোকল উই ফাউন্ড বেস্ট অর উই থট ইজ রাইট। আমরা এখনো ফলো করছি, মাস্ক পরেন, হোয়াট নট, এভরিথিং। তারপরে এখন বলছি যে নিউ নর্মাল, আমি আসলে নিউ নর্মাল বলতে চাই না, এভরিথিং আমরা এখন যেটা করছি ওইটাই বলছে যে দিস উইল রিমেইন অ্যাজ আ স্ট্যান্ডার্ড প্র্যাকটিস ইন দ্য কামিং ডেজ। তো এটার মধ্যে কিন্তু অনেক হিডেন ইমপ্লিকেশন আছে। যেমন আমি আই ফিল, সেদিন I was reading that Fujitsu company in Japan have decided that the new normal will be, they have made it a standard practice with or without COVID that work from home will be their way of operating. But এটা কিন্তু আমরা যদি শুধু Fujitsu কোম্পানি চিন্তা করি, then we can say excellent idea. যে বাসা থেকে কাজ করবে, নো লস ইন দ্য জবস, নো লস ইন দ্য এফিসিয়েন্সি, এভরিথিং ফাইন। বাট একটা কোম্পানিতে যারা ফুজিৎসু এমপ্লয়িরা কাজ করে, জাস্ট ট্রাই টু ভিজুয়ালাইজ দ্য সিচুয়েশন। এই ফুজিৎসুর বাইরেও কিন্তু দের ইজ আ ওয়ার্ল্ড, একটা জগৎ আছে উইচ ইজ ইনভলভড উইথ ফুজিৎসু। ফর এক্সাম্পল, when there's lunch time, Fujitsu employee বাইরে লাঞ্চ খেতে যায়। Let's say you and I both work with Fujitsu. লাঞ্চ খাওয়ার সময় একদিন আমি তোমাকে ইনভাইট করবো যে শামিল, লেটস গো ফর লাঞ্চ। এই যে এই কালচার ইজ গন, সো দের ইজ আ সোশ্যাল কালচার উইচ ইজ মিসিং। লাঞ্চ করতে যাওয়ার সময় উই গো টু আ রেস্টুরেন্ট। এখন আমি তোমার সাথে দেখাও হবে না, আমার রেস্টুরেন্টে যাওয়া হবে না। সো মাই ডিস্টেন্স উইথ ইউ হ্যাজ নট অনলি ইনক্রিজ, আমার এই রেস্টুরেন্টের বিজনেসটাও কিন্তু হ্যাজ বিকাম এফেক্টেড। আমি কাজ করে বাসায় ফেরত যাওয়ার সময় আই থিঙ্ক লেট মি বাই সাম ফ্লাওয়ার্স ফর মাই ওয়াইফ। এখন আই উইল নট বি বাই ফ্লাওয়ার্স। ফার্স্ট অফ অল আমি বলবো যে ফুল বাসায় নিয়ে আসলে হাইজিন প্রবলেম। সেকেন্ডলি, দিস ফ্লাওয়ার শপ বিজনেস হ্যাজ ডিসঅ্যাপিয়ার্ড। আমি বাসায় যাওয়ার সময় চিন্তা করলাম আমি আমার বাচ্চার জন্য একটা চকলেট কিনে নিয়ে যাবো। বাট দিস ফুজিৎসু এমপ্লয়ি ইজ নট গোয়িং টু বাই আ চকলেট এনিমোর। Maybe he will buy, but he will be staying home ordering chocolate online, where the chocolate maker will benefit maybe, but the chocolate shopkeeper is losing business. So there are so many other things. আমরা কিন্তু সারা জীবন যেটাকে নিউ নর্মাল বলে, let's talk the other way around. The old normal was যে আমরা মানুষ হিসেবে we go out to work, জীবন জীবিকার জন্য যাই, but at the same time there are other pleasures that we enjoy along with all this. একটু বাইরে যাওয়া, একটু মলে হাঁটা, আমরা যে বলতাম যে উইন্ডো শপ, অনেক মানুষ শপিং করে বাট উইন্ডো শপিং করে। এই উইন্ডো শপিং কালচার ইজ গন। এখন নাও মাই উইন্ডো শপিং হ্যাজ বিকাম daraz.com, where I see products, just that particular product which I want to buy or I want to see. But window shopping কিন্তু is a much bigger concept, which is why window shopping culture has become so famous, যেটার কারণে impulse buying, যেটার কারণে মানে শখের কেনা, যেটা এই জিনিসটা কিন্তু এখন এলিমিনেট হয়ে যাবে। তো এরকম ছোট ছোট অনেক ওয়ার্ল্ড আছে ইন আওয়ার ওয়ার্ল্ড, যেগুলো আমরা কোনো সময় লেটস সে ওল্ড নর্মালে আমরা খেয়াল করতাম না, বাট উই সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু আমরা সবসময় করি। আইদার উই আর এনজয়িং অল দোজ, বা এই যে ট্রাফিক জ্যাম আমরা কমপ্লেন করতাম, তারপরেও কিন্তু মানুষ ট্রাফিক মার্কেটে যায়। আমরা কিন্তু বলছি যে এইটা ভালো না ওইটা, বাট স্টিল উই আর ডুইং। আমরা বলছি যে রাস্তায় ময়লা পানি দিয়ে চটপটি বানায়, তাও কিন্তু আমরা শখ করে চটপটিটা খাই। So these small pleasures of life or small pains of life are going to be missing from us. This is one thing যেটা আমাদের লাইফ থেকে মিসিং। Plus, can you imagine all these people who used to give this service or product to us? They are going to be either eliminated or they will be left with nothing around them.
এটা আসলেই মানে এটা মানে এত বড় একটা বিষয় এটাকে আসলে খুব মানে এবং এই কারণেই যেটা হচ্ছে একেকজন একেকভাবে আসলে এটাকে ডিফাইন করছে। এবং যে যার পার্সপেক্টিভ এ এটাকে ডিফাইন করছে। আ আমি মানে এটা নিয়ে আসলে নতুন করে কিছু বলার নাই। বাট আমার কাছে যেটা যেই প্রশ্নটা আসলে আমার এটার সাথে আপনার কাছে আসছে যেটা একটু আগে আপনি যেটা বললেন যে কেউ এটাকে বলছে ওয়ার্ক ফ্রম হোম, কেউ এটাকে বলছে ডিসট্যান্স ম্যানেজমেন্ট। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এর ক্ষেত্রে এটা একটা বড় যে আমরা অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি। তো সেই জায়গাগুলা তো অবশ্যই মানে যে যার পার্টিকুলার সেক্টর থেকে বলছে। আ আপনি যখন একটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি যেটার সাথে আসলে অনেক বেশি মানুষ রিলেটেড এবং আ আমি এখন একটা টেকনোলজিক্যাল কোম্পানি থেকে খুব সহজেই বলতে পারি ওয়ার্ক ফ্রম হোম। বাট যখন এখানে শু প্রোডাকশন এর বিষয় কিংবা ট্যানারিতে লেদার প্রোডাকশন এর বিষয়, তখন আসলে এইটা তো খুব সো সেই জায়গাটাতে আপনারা কি করছেন? মানে আমি যদি হ্যাঁ, আমরা ফিউচার দেখতে পারতেছি না এখনো বা আসলেই আমরা আগের সেই ওল্ড নরমাল এ আসবো কিনা সেটা জানি না। বাট এট লিস্ট আপনারা এখন কি করছেন? এবং মানে আমি সাথে এই প্রশ্নটাও করতে চাচ্ছি যেহেতু সবাই বলাবলি করতেছে যে আমাদের অ্যাওয়ারনেস লেভেলটা অনেক কম। অ্যাজ এ কান্ট্রি, অ্যাজ এ পিপলস কিন্তু আমরা যখন আবার ডিল করি ওয়ার্কারদের সাথে কিংবা যাদেরকে আমরা বলি তারা আরো কম অ্যাওয়ার। এই জায়গাটা আপনি কিভাবে আপনার ফ্যাক্টরির ক্ষেত্রে করছেন? এদিকে এখন নাও নাও হোয়াট এভার আই সে, আমি আবারও বলে নিই, আই উইল বি স্পিকিং অন বিহাফ অফ মাই কোম্পানি। হোয়াট জি, উই আর ডুইং অর থিঙ্কিং অ্যাবাউট এফবি, আই ক্যানট টক ফর এভরিওয়ান। দুই তিনটা ব্যাপার আছে। আমরা কিন্তু যেটা ইন্টারন্যাশনাল প্রোটোকল বা আমাদের স্বাস্থ্য অধিদপ্তর হোক, তারপর হু থেকে হোক, ওগুলা তো আছে। প্লাস উই ট্রাই টু গো আউট অফ দ্য ওয়ে অ্যান্ড ফাইন্ড আউট ওয়ে যেটা দিয়ে এনশিওর করা যায় সেফটি। বাট দুইটা পয়েন্টে আমার আই অলওয়েজ হ্যাভ দিস ডিলেমা বা কোয়েশ্চেন। একটা হচ্ছে হোয়াট ইজ দ্য নেচার অফ আওয়ার ইন্ডাস্ট্রি। I cannot make a standard protocol service based on any each and every industry. Footwear, you know very well that it's a series of production processes. হুম, যেটা তুমি চাইলেও it's not reversible. Plus at the same time যেটা তুমি চেন কিন্তু ভাঙতে পারবা না। জি, তো আমি কিন্তু চাইলে social distancing চাইলেও I cannot maintain to the fact that I have, let's say, 35 operations on my sewing or lasting line, or let's say lasting line. আমি ওয়ার্কারদের একটু দূরে বসাতে পারবো, বাট আমার কনভেয়ার বেল্ট ইজ নট এন এলাস্টিক যে আমি ট্রেনে আজকে 100 মিটার করে ফেলবো। প্রোডাক্টিভিটি, এফিসিয়েন্সি ওগুলা কথা বাদ দিলাম। দ্য নেচার অফ আওয়ার বিজনেস ইজ উই হ্যাভ টু ওয়ার্ক ক্লোজ টু ওয়ান অ্যানাদার। যেমন যে ডিলাস্টিং করছে সে কিন্তু তার ঠিক আগের অপারেশনের সামনেই দাঁড়াতে হবে। ইউ জি, ক্যানট টেল হিম দ্যাট স্ট্যান্ড 10 feet away, আইল গিভ ইউ 2 more people, কারণ আমার কাজের পারপাস তো সার্ভ হচ্ছে না। ফরগেট অ্যাবাউট দ্য সোশ্যাল যে প্রোটোকল আছে ওইটা তো আমি বাদই দিলাম। মাই প্রসেস ডাজ নট অ্যালাউ মি টু ডু দিস। My process does not allow me to have the brushing machine 20 feet away from the chiller because আমার ওই ঠান্ডা টেম্পারেচারটা দরকার। My process doesn't allow me to have the next operation after heat set at 20 feet away because আমি heat করছি to make the shoe warm and expand a little bit, and I have to use this expansion for the next process. আমি যদি 20 ফিট দূরেই রাখি তাহলে তো আমার টেম্পারেচার আবার it will come back to normal. আমি চেলেও কিন্তু করতে পারবো না। ফার্স্ট আমার যে ডিলেমা। সেকেন্ড ইজ we are maintaining the social safety protocols for our workers when the moment they're walking inside the factory till the time they walk out. But what are the protocols they are following once they walk out or before they walk in? ওদিকে কতটুকু মেনটেন করতে পারছে, that becomes a big question. So আমার এখানে আমি এটা খারাপ ভাবে বলতে চাই না, I don't want to demean my fellow workers or colleagues also. Problem is যে factories, whether they're following the protocol or not, a bigger question comes that are they bringing danger to the factory or not? এই জিনিসটা কিন্তু আমরা সবচেয়ে উল্টা ভাবে চিন্তা করছি যে ফ্যাক্টরিতে এসে দে আর গোয়িং টু বি ইন ট্রাবল। নো, মেবি দে আর ব্রিংিং ট্রাবল টু দ্য ফ্যাক্টরি। যেই কারণে আমরা আরো বেশি প্যানিক হয়ে যাই, যে কারণে এখন ইউ নো ভেরি ওয়েল ফ্যাক্টরিতে প্রোডাকশন কমে যাচ্ছে, প্রোডাক্টিভিটি, এফিসিয়েন্সি কমে যাচ্ছে, অ্যান্ড উই ক্যানট প্রেশারাইজ দ্য ওয়ার্কার বিকজ আমরা জানি ওরা কতটা প্রেশারে বাইরে থাকে বা কতটা কষ্টের বাইরে থাকে। আমরা যেরকম এফবিতে our productivity has dropped a lot, but we cannot insist or we cannot pressurize them or penalize them because we know that the perils that they are crossing to come to our factory to do the work. এটা আসলেই মানে বিশেষ করে আমরা যারা এই প্রসেস গুলা জানি তাদের জন্য এটা যখন আমরা
মানে এটা আসলে খুব খুব ডিফিকাল্ট টু টু মেইনটেইন এভরিথিং, মানে কাস্টমাইজ করার যে বিষয়টা, আমার মনে হয় এটা এটা নিয়ে যারা কনসার্ন তাদের চিন্তা করা উচিত, কাস্টমাইজের যে জায়গাটা, যেহেতু আমাদের শুধু ফুটওয়্যার যদি আমি চিন্তা করি, ফুটওয়্যার গার্মেন্টস একই জিনিস, সো এই জায়গাটা একটা জিনিস। আমি একটু একটু অন্য প্রসঙ্গে যেতে চাই, সেটা হচ্ছে আমি 2 দিন আগে প্রথম আলোতে একটা রিপোর্ট দেখলাম, যে রিপোর্টটার শিরোনামটা ছিল এরকম যে অল্প হলেও অর্থনীতি কি ঘুরে দাঁড়াচ্ছে, মানে এরকম একটা শিরোনাম। ওরা যেটা করছে সেটা হচ্ছে লোকাল মার্কেটের এপ্রিল মে এর একটা ডেটা নিয়ে, বিশেষ করে আপনার হোম অ্যাপ্লায়েন্স প্লাস হচ্ছে ফার্নিচার, এরকম কিছু প্রোডাক্টের ডেটা নিয়ে তারা দেখাইছে যে জুনে তাদের কিছুটা ইমপ্রুভ হচ্ছে। এখন এক্সপোর্টের ক্ষেত্রেও তো আমি মানে আমাদের যে ডেটা আসতেছে যে জুনে, কিন্তু সেটা নিয়ে আপনার আপনার কাছে কি মনে হচ্ছে যে আমাদের কি আসলে আমরা একটু হলেও কি আমাদের ইকোনমি ঘুরে দাঁড়াচ্ছে কিনা? এফবির কথাটা আমি একটু আগে বলি, যে তারপর আই উইল টক অ্যাবাউট দ্য ইন্ডাস্ট্রি অ্যাজ আ হোল। এফবিতে দিস ইয়ার মাশাআল্লাহ we had surpassed our order targets anyway. তো আমাদের জন্য it was a plus point that we started with a lot, এবং আমাদের যে ক্যান্সেলেশন গুলো হয়েছে, দোজ ক্যান্সেলেশন মেইনলি ওয়ার সেলফ ক্যান্সেলেশন, যেগুলো আমরা ডেভেলপমেন্ট স্টেজে যাইনি। উই জাস্ট thought let's kill the project rather than going for investments, কারণ ডেলিভারি আলটিমেটলি করতে পারবো না। But industry as a whole, yes, already আমরা কিন্তু জানি 2018 onwards, Europe there was a downtrend with or without COVID. European economy was going through a downtrend, and the retail business was suffering. So definitely, etar impact to Bangladesh is one of the after effects that was bound to happen. কারণ এই অর্ডার গুলো তুমি যদি দেখো, ইভেন আরএমজি ইন্ডাস্ট্রিতেও ইউনিট প্রাইসেস ভলিউমস ওয়ার গোয়িং ডাউন অ্যান্ড ডাউন গার্মেন্টস, এটা হচ্ছিল। প্লাস আমাদের জেনারেল যে কস্ট অফ ডুইং বিজনেস, এই যেটা গার্মেন্টসে বলে যে ওদের রেট্রোফিটিং, তারপর ওদের যে কমপ্লায়েন্স ইস্যুগুলোতে মেনি গার্মেন্টস ওনার্স ওয়ার নট উইলিং টু ইনভেস্ট। তো এমন কিন্তু না যে 10টা গার্মেন্টস বন্ধ হয়ে গেলে এই 10টা গার্মেন্টস এর সমপরিমাণ অর্ডার অন্য গার্মেন্টসে যাচ্ছে। there were many customers who were losing business also. ইউরোপের সিরিজ অফ ব্যাংক্রাপসি, এটা কিন্তু আজকে জেসি পেনি or আলডো, এরা কিন্তু আজকে একদিনে একটা কোভিডে ব্যাংক্রাপ্ট হয়নি। This is just an after effect of a lot of financial burden that they were carrying on the shoulders. They thought this is the ultimate time that we have to get rid of the garbage, because they were going to die anyways. So companies like Andre or companies like Lahal, they were destined for doom anyways. It's just that এই প্যান্ডেমিকের কারণে সবাই they found it the most practical time to do this. But হ্যাঁ, ইন্ডাস্ট্রি আর আরেকটা জিনিস আমি বলি, যেটা তুমি বললা যে লোকাল থেকে, এখন আই টেল দিস টু ইউ, তুমি যদি আমাদের কথাই ধরি, সিম্পলি আজকে কোভিড আছে দেখে উই আর বাইং স্যানিটাইজার অর হ্যান্ড জেল এভরি ডে। কালকে যদি ইনশাল্লাহ কোভিড না থাকে, উই আর নট গোয়িং টু বাই দিস স্যানিটাইজার। তো এই হোম অ্যাপ্লায়েন্স যেগুলো বলছে, দ্যাটস বিকজ পিপল স্টে অ্যাট হোম, দে আর ইটিং অ্যাট হোম মোর, এর জন্য হোম অ্যাপ্লায়েন্সের বাড়ছে। প্লাস it's also very skewed figure to some extent, because রোজার মাস থেকে শুরু করে কোরবানির টাইম পর্যন্ত এমনিও কিন্তু কনজিউমার গুডস, রিটেল আইটেমস, ফুড আইটেমের একটা বড় চাহিদা থাকে সবসময়। রোজার মাসে এমনিও খাওয়া দাওয়ার সেল অনেক ভালো থাকে। এখন কোরবানি আছে, এখন যদি বলে যে আমাদের রেফ্রিজারেটর সেলস ইজ গোয়িং ভেরি গুড, আমি বলবো বিকজ 3 সপ্তাহ পরে কোরবানি আছে, দ্যাটস ওয়াই। সো এরকম মানে জাস্ট মান্থ ধরে করাটা, ইট বিকামস ভেরি skewed information. যদি year on year compare করে দেখতে পারতো, তাহলে maybe it could have been a much better figure to analyze. ধন্যবাদ। এটা আসলে মানে ওই রিপোর্টেও ওরকম বিষয় ছিল, কারণ ওইখানে যারা এক্সপার্টরা মন্তব্য করেছে সেম আপনার মতোই, যে আসলে এটা আসলে রিয়েলি এটা ইকোনমিক ঘুরে দাঁড়ানো, নাকি এটা হচ্ছে জাস্ট আমরা 2 মাস কেউ কিনতে পারে নাই, এখন একটু সুযোগ পাইছে কিনছে, সেই জায়গাটা এটার সাথে রিলেটেড। যেহেতু ইকোনমিক রিফর্ম বা ইকোনমিক একটা প্রবলেম আসতেছে, যেটা আমরা সবাই বুঝতেছি, এবং বাংলাদেশ গভর্নমেন্টও আসলে ইমিডিয়েট অনেকগুলা অ্যাকশন নিছে, যেটা অনেক জায়গায় এটা খুবই প্রশংসিত হয়েছে, যেটা 5,000 কোটি টাকার একটা লোনের ব্যবস্থা করছে প্রথম একেবারে বিগিনিং। তারপরে প্রায় জিডিপির প্রায় 3% এর মতো প্রায়, সেটা হচ্ছে যে স্টিমুলাস প্যাকেজ, যেটা ইন্ডাস্ট্রি গুলাকে সার্ভাইভ করানোর জন্য।
এই এই যে প্রথম আমার এখানে আসলে দুইটা প্রশ্ন, একটা হচ্ছে যে স্টিমুলাস প্যাকেজেস যদি আপনি একটু সহজভাবে বলেন, যেহেতু আপনি একটা ব্যাংকেও আছেন, মানে এইটা তো মেইনলি থ্রো ব্যাংক যাবে, যেটা আমরা যেটা আউটসাইডার যেটা বুঝি। সো আপনি যদি সহজভাবে একটু বুঝায় বলেন 4-5 মিনিট। এরপরে যেটা, যে একটা তো হচ্ছে গভর্নমেন্ট আমাদের সাপোর্ট, তার ম্যাক্সিমাম সাপোর্ট তারা আমাদের দেওয়ার চেষ্টা করছে টু রিকভার অল দিস লসেস। সেই ক্ষেত্রে আমরা অ্যাজ এ লেদার ফুটওয়্যার সেক্টরের স্মল ইন্ডাস্ট্রি বলি আর আমরা বিগ ইন্ডাস্ট্রি বলি, তাদের এইখান থেকে বেনিফিটেড হওয়ার উপায়টা কি, বা তারা কিভাবে এখান থেকে ইয়ে করতে পারে? সো রোল অফ গভর্নমেন্ট, যেটা অলরেডি গভর্নমেন্ট করছে, সেইখান থেকে কিভাবে আপনি হতে পারেন, এট দ্য সেম টাইম অ্যাজ এ ইনভেস্টর আমাদের ইয়েটা কি হবে আর কি, রোলটা কি হবে, বা ইয়েটা কি হবে? এটা এটা I really want to thank the government, particularly the Prime Minister, যে সে যে instant এই decisionটা নিতে পেরেছে, because otherwise there would have been a lot of layoffs. And layoff, আমি ভালো খারাপ বলবো না, I am also an investor or a stakeholder in a company. Layoff is a company's natural right. আমার কাজ নেই, আমি লোক কম রাখবো, আমার কাজ আছে, লোক বেশি রাখবো। But layoff করারও there must be a way, because business is not only finance. Business means ethics, business means morals also. আমাকে যখন Mr. Nasir Manzoor first he asked me what should be my stand or what I think, আমি বলছি যে at least for 6 months at least every footwear will not think of layoffs, because this is not right. When I had work, আমার worker আমাকে overtime করে দিতে পেরেছে. When I did not have work, তখন we pay. It's a very mutual give and take thing. Workers don't work for free, neither do I. But তারপরে যেটা বললাম, morals conscious বলতে একটা জিনিস আছে, and I think the Prime Minister in the right time felt this, তাই বলছে immediately 3 মাস আমরা একটা প্রণোদনা দিব. Let's not call it প্রণোদনা because it's a loan, it's a soft loan দিব, so that at least for 3 months factories or the workers can figure out where the life is going. এবং এটা খুবই সিম্পল ছিল, যে আমাদের যেটা একটা ফর্ম ডি প্রেসক্রাইব করে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক থেকে, that we have to give আমাদের 6 month salary sheet, তারপর 3 মাসের স্যালারি শিট দিতে হবে। দেওয়ার পরে আমাদের যারা at least 6 months কোম্পানিতে কাজ করেছে ওদের জন্য we can apply for the wages. Initially ছিল শুধু wages, তারপরে বলছে যে it's wages and salary up to anybody who does not have any profit sharing or stakeholding in the company, which means in our case, আমি the chairman and managing director of MP Footwear ছাড়া everybody else can get this. প্রথমে 60% ছিল, পরে তো এটা রিইম্বার্স করে দিয়েছে another 5%, and it was given at a interest rate of 1%. এটা ছিল the first stimulus, or let's say কি বল salvation package. আরেকটা যেটা গভর্নমেন্ট বলেছে যে 3 মাস বা 6 মাস whatever the time limit, হওয়ার পরে sooner or later companies have to work, layoff or no layoff. তখন যখন কাজ করতে যাবে, যেহেতু কোম্পানিতে টার্নওভার গুলো হচ্ছে না বা হয়নি, বা মার্চে যেরকম আমাদের একদমই ছিল না, যে কোনো কোম্পানি, ইভেন আ হেলদি কোম্পানি লাইক রিলায়েন্স গ্রুপ, they were facing because টার্নওভার সাথে ক্যাশ ফ্লোর একটা বড় রিলেশনশিপ আছে, বিকজ আমাদের এই ক্যাশ ফ্লোটা কিন্তু আমাদের is not only profit, it's part of our whole operating cost of making a shoe or making the product. ওইটার জন্য গভর্নমেন্ট বলছিল যে ওকে, we will যাদের এক্সিস্টিং লোন আছে, বাট অনলি ফান্ডেড লোন মিনিং সিসি হাইপো বা এসওডি বা এরকম লোন যাদের আছে, ওই ফান্ডেড লিমিটের আপ টু 30%, ডিপেন্ডিং অন ব্যাংক ক্লায়েন্ট রিলেশনশিপ, আপ টু 30% দে ক্যান টেক। এখন কথা ছিল যে যদি আমি লোনই নিতে হয় তাহলে আমার বেনিফিটটা কি, আমি তো এমনি নর্মাল প্রসেস অ্যাপ্লাই করতে পারি, তাহলে তো আই উইল বি ফেসিং দ্য সেম 9% বার্ডেন। গভর্নমেন্ট তখন বলে দিচ্ছিল যে 9% ইজ দ্য প্রিসক্রাইবড ফান্ডেড loan interest rate for commercial and non-commercial banks. So etar 4.5% will be reimbursed by the government, and we will be paying for 4.5%. But etar মধ্যে conditions হচ্ছে যে this 4.5% will be applicable and calculated only for the first year. প্রথম 1 বছর গভর্নমেন্ট, আমি লেটস সে আমার যদি 30 কোটি টাকা লোন, 100 কোটি টাকা লোন থাকে, that means I'm eligible to take 33.3 crores.
So a 33.3 crores will be calculated at 4.5% interest for the first 1 year. From the beginning of the second year, it will get readjusted with your normal limit at 9%. And salary যেটা stimulus or soft loan ছিল, স্যালারিটা বলেছিল 1% interest, which has to be paid off in full after 2 years, after or within 2 years. এই প্রসঙ্গত বলে রাখি, যেহেতু অনেকেই অনুষ্ঠান দেখছে, আমরা একটা প্রোগ্রাম চিন্তা করছি এই স্টিমুলাস প্যাকেজ এবং এসএমই নিয়ে। আমাদের হয়তো নেক্সট অনুষ্ঠানটা হবে সেখানে আমরা আরো ডিটেইলে এই স্টিমুলাস প্যাকেজ নিয়ে আলাপ করব। কারণ এখানে আমরা আসলে আজকের প্রোগ্রামটা মেইনলি ইন্ডাস্ট্রিজ পার্সপেক্টিভ, লিডার্স পার্সপেক্টিভে দেখতে চাচ্ছি। তো সেই হিসেবে আমার পরবর্তী যে আমি শামীম একটা জিনিস বলি before we go off this bank topic. I will suggest or request যে কোনো একটা এরকম মিটিং ফোরামে you should call 1 or 2 bankers. যারা, I'm not a banker, I'm part of the board, so there are many technical details যেগুলো বাংলাদেশ ব্যাংক থেকে অনেক ইনফরমেশন পাই, but to explain in very layman terms that একটা ফুটওয়্যার or leather exporter কি বেনিফিট এভেল করতে পারে, আর বাংলাদেশ ব্যাংক সেক্টর ওয়াইজ কোন রকম আইডেন্টিফিকেশন করে রেখেছে কিনা, দে ক্যান সে দিস বেটার অলসো, বিকজ এদিকে আরো অনেক ব্যাপার আছে, যেরকম গভর্নমেন্ট বলছে ইডিএফ ফান্ডস এর ইন্টারেস্ট রেটের একটা ব্যাপার আছে, অফশোর ব্যাংকিং ইউনিট যারা ইউপাস এলসি খুলেছে ওইটার একটা ব্যাপার আছে। যেমন আমার একটা বড় কোয়েশ্চেন ছিল টু আওয়ার অ্যাসোসিয়েশন, যে আমরা না হয় প্রণোদনা পেলাম, উই গিভ দ্য স্যালারি, বাট আমরা যে 90 days 60 days এর এলসি খুলি, এলসি যখন 90 days হয়ে যাবে, সাপ্লাই প্রেশারাইজেস, আমার যদি ফান্ড অ্যাভেলেবল না থাকে, ব্যাংক কিন্তু ইজিলি ফোর্স লোন করে at very high interest টাকাটা দিয়ে দিতে পারে সাপ্লাই, তখন কিন্তু I fall into bigger crisis and bigger problems. So এই ইস্যুগুলো আমার মনে হয় যদি একজন দুইজন ব্যাংকার পার্টিকুলারলি যারা এক্সপোর্ট ইম্পোর্ট বা ফরেন এক্সচেঞ্জ ডিভিশনে কাজ করে নিয়ে আসতে পারলে, I think it could be very informative. থ্যাংক ইউ ফর ইউর সাজেশন। আমরা আসলে বাংলাদেশ ব্যাংকের সাথেও যোগাযোগ করছি, আমাদের যারা পরিচিত আছে তাদের সাথেও যোগাযোগ করছি। আমরা আসলে চাচ্ছি যে ওয়ান যে হচ্ছে প্রফেশনাল ব্যাংকার, যেটা আপনি বললেন একজন আমরা তাকে আমন্ত্রণ জানাবো, প্লাস হচ্ছে বাংলাদেশ ব্যাংকের একজনকে। তো আমরা এটা নিয়ে আর কি আমরা ওইভাবে চিন্তা করছি আসলে। থ্যাংকস ফর ইউর সাজেশন, আমরা চেষ্টা করবো ওইরকম। আমি এখন যেটা চাচ্ছি একটু ইনভেস্টমেন্টের যে বিষয়টা, আসলে যদিও এখন আসলে কোভিড এর পরে অনেকেই বলতেছে যে চায়না থেকে ইন্ডাস্ট্রি গুলা মুভ করবে, রিলোকেশন হবে, অন্য ডেস্টিনেশনে যাইতে হবে, বাট এটা তো আসলে কোভিড এর আগের থেকেই এই কথাগুলা চলতেছিল, যে চায়না প্লাস একটা ক্যাম্পেইন চলতেছিল, অনেকে বলতেছিল চায়না অল্টারনেট ক্যাম্পেইন অনেকে চালাচ্ছিল। বাট এখন হয়তো যেটা হইতে পারে, আমার পার্সোনাল যেটা, সেটা হচ্ছে এখন হয়তো এটা অ্যাক্সিলারেট হইতে পারে আফটার কোভিড, কারণ অনেকেই এই বিষয়টাকে করতেছে। এবং একটা ডেস্টিনেশন সবসময় বাংলাদেশ ছিল, যেই সময় যত আলোচনা হয়েছে, বাংলাদেশ উড বি এ চায়না প্লাস ডেস্টিনেশন। যদিও এই কোভিড সিচুয়েশনের পরে ভিয়েতনাম হ্যাজ মাচ মোর অ্যাডভান্টেজেস দেন বাংলাদেশ মেবি, সেটা এখন সেই ক্ষেত্রে যে নিউ ডেস্টিনেশন হিসেবে আপনি বাংলাদেশের সম্ভাবনা কতটুকু দেখেন অ্যাজ এ কান্ট্রি, আমরা আসলে প্রস্তুত কিনা? আমি পজিটিভ নেগেটিভ দুইটাই বলি। আমার মাই ভিউ সেটা হচ্ছে, বাংলাদেশ যে চায়না প্লাস হতে পারে, দিস ওয়াজ ইন দ্য টকস এন্ড দিস ওয়াজ হ্যাপনিং ফর কোয়াইট সাম টাইম, নট অনলি উইথ ইন ফুটওয়্যার বাট পার্টিকুলারলি ফুটওয়্যার নিয়ে ডেফিনেটলি হচ্ছিল। বাট এদিকে পজিটিভ সাইড ইজ দেয়ার ওয়ার মেনি পিপল হু আর মেকিং দ্য মুভস অলসো, অ্যাজ ইউ নো ভেরি ওয়েল, যে সবাই বাংলাদেশকে এটা ডিউটি ফ্রি অ্যাক্সেস অ্যাভেল করতে পারে দেখে এটার কারণে হতে পারে, অর ফর আদার রিজনস অলসো, আমাদের পপুলেশন ওয়ার্কফোর্সের অপরচুনিটি চিন্তা করে, এন্ড সাম বেনিফিটস যেটা গভর্নমেন্ট বলছিল যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের জন্য দিবে। তো ওইটা ছাড়াও আরো কিছু পয়েন্টস ছিল, যে আমাদের গভর্নমেন্ট যেরকম স্পেশাল ইকোনমিক জোনের পারমিশন দিয়েছে, এর জন্য দিস ওয়াজ বিকামিং ভেরি প্রমিসিং। বাট অন দ্য আদার সাইড আমি যদি চিন্তা করি যে উই আর ওয়ান অফ দোজ স্মল কান্ট্রিজ যার সাথে আরো অনেক দেশ আছে হু আর কম্পিটিং, ইন্দোনেশিয়া আছে, ইন্ডিয়া তো ডেফিনেটলি আছে, Vietnam আছে, as you said, Cambodia আছে, Myanmar আছে. So if I compare
তখন কিন্তু একটা বড় কোয়েশ্চেন চলে আসে। আই এম নট ট্রাইং টু ব্লেম এনিওয়ান। কোয়েশ্চেন চলে আসে যে হোয়াট ইজ বাংলাদেশ অফারিং and what are other countries offering, যে কারণে we can be একদম like pretty much sure that we can get this deal. তো তখন কিন্তু অনেকগুলো কোয়েশ্চেন চলে আসে যে আসলে নট মাচ। ইন্দোনেশিয়া, ভিয়েতনাম যেভাবে যে লুক্রেটিভ প্যাকেজেস ফর ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট অফার করছে, ওই হিসাবে কিন্তু আমরা তেমন কিছু দিতে পারছি না। দিস ইজ ওয়ান থিং। এখন এটার সাথে আরেকটা অনেক বড় ওয়ারিং জিনিস চলে আসছে এই কোভিড এর জন্য। কিন্তু আমরা সবসময় বলছিলাম যে ওয়ান্স দিস সিচুয়েশন ইমপ্রুভস, বাংলাদেশের জন্য একটা বড় অ্যাডভান্টেজ আসবে। কারণ যেটা মানুষ বলছিল, আই ডোন্ট লাইক দ্য ওয়ার্ড, বাট বলছে যে হেট চায়না ফ্যাক্টর কাজ করবে ইন বিজনেস। জাস্ট বিকজ চায়না স্প্রেড কোভিড, আমরা চায়না থেকে কাজ করব। এই জিনিসটা কিন্তু আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ হতো আনটিল আপ টু ওয়ান উইক বিফোর। এই এক সপ্তাহ ধরে যে বাংলাদেশকে নিয়ে যে পরিমাণ কোভিড নেগেটিভিটি গুলো আসছে, যে বাংলাদেশ ইজ নট ট্যাকলিং ইট ওয়েল, আমাদের যে বলে দিয়েছে যে ভিসা থাকা সত্ত্বেও দেয়ার মেনি কান্ট্রিজ উই ক্যানট এন্টার রাইট নাও, এন্ড আই হোপ দিস থিং উইল বি লিফটেড ভেরি সুন। যে আমরা ইউরোপে এন্টার করতে পারবো না, আমরা সিঙ্গাপুর এন্টার করতে পারবো না, থাইল্যান্ড এন্টার করতে পারবো না, ফর হোয়াট এভার রিজন। ইট ক্যান বি বিজনেস, মেডিকেশন, ট্যুরিজম। এই জিনিসটা কিন্তু আমাদের জন্য খুব নেগেটিভ ভাবে কাজ করবে যে ও দিস পিপল আর ব্যান, দ্যাট মিনস সিচুয়েশন ইজ নট গুড। এই জিনিসটা নিয়ে আমি খুব ওয়ারিড। স্পেশালি গত এক সপ্তাহ ধরে আরেকটা খবর আসছে যে ফলস টেস্ট, এগুলো কিন্তু বাইরের প্রিন্ট মিডিয়া সব জায়গায় চলে আসছে এই জিনিসগুলো। দিস ক্যান অ্যাড টু দ্য নেগেটিভিটি দ্যাট পিপল উইল হ্যাভ অ্যাবাউট বাংলাদেশ ইন দ্যার মাইন্ড। এটা আসলে মানে আমাদের জন্য আসলে খুব খারাপ একটা বিষয়। কারণ এখন যেভাবে হচ্ছে, এটা এটা আসলেই অ্যালার্মিং, এবং আপনি খুব রাইটলি এটা অ্যাড্রেস করছেন, যেটা খুবই অ্যালার্মিং। যে তারপরেও তো আপনি আপনি মানে নর্মালি আমাদের যে কিছু ফ্যাসিলিটিস তো অবশ্যই আছে, সেটা কোভিড এর জন্য ছিল না, এটা আগের থেকে আমাদের কিছু ফ্যাসিলিটিস ছিল। আমি যদি জিএসপি ধরি, আমি যদি আদার বেনিফিট ধরি, ইভেন আমি যদি কম্পেয়ার টু আজকের আমাদের যে ওয়ার্কার ওয়েজেস বা সেটাও কম্পারেটিভলি, যদিও প্রোডাক্টিভিটি দিয়ে সেটা অনেক সময় ইয়ে হয় না, বাট তারপরেও তো তো সেই জায়গায় আপনি এরকম কিছু আপনার যারা, আপনি তো অনেক কাস্টমারের সাথে কাজ করেন, আপনি ফুটওয়্যার এবং ট্যানারিতে অনেক কাস্টমারের সাথে কাজ করেন, আপনি কি কখনো এরকম অফার পেয়েছেন যে না আমি চায়না থেকে আমি মুভ করতে চাচ্ছি, তুমি তুমি আমাকে হেল্প করো, মেবি জয়েন্ট ইনভেস্টমেন্ট অফার বা অন্য যে কোনো অফার, এরকম কোনো কিছু? অথবা আপনি নিজে কি কাউকে অ্যাপ্রোচ করেছেন কিনা যে হ্যাঁ তোমার তো ফ্যাক্টরি আছে চায়নাতে, তুমি কি এখন এরকম চিন্তা করছো কিনা? এই জিনিসটা ডেফিনেটলি যখন কোভিড সিচুয়েশন আস্তে আস্তে ইমপ্রুভ হতে থাকবে, হোপফুল ইনশাল্লাহ, তখন কিন্তু things will become positive, and I believe that the world has to go on, opportunities আসবেই। যদিও sad to say many companies বা many entities থাকবে না বা willingly they'll stop business, but there will be companies definitely যারা বাংলাদেশকে একটা অপরচুনিস্টিক জোন হিসেবে দেখবে। and আমিও মনে করি there are many customers that we can also approach, or many stakeholders we can approach to join hands with us and come to Bangladesh. যেমন let's say Aldo বন্ধ হয়ে গেছে, but Aldo, if they had 300,000 customers, all 300,000 customers won't stop buying shoes. It's just that they will not buy shoes from Aldo anymore. So somebody else will be gaining from this business, and there will be opportunities to approach those people to come and work in Bangladesh. এটা একটা ইনভেস্টর হিসেবে হতে পারে, as a customer হিসেবে হতে পারে, and I'm pretty much positive that definitely এগুলো windows will open up. এবং আমি যদি আপনাকে মানে এটা যদিও মানে অনেক ছেলে মানুষই বিষয় হয়ে যাবে, বাট যদি এরকম আপনাকে বলি যে আপনি যদি চায়না প্লাস কোনো কান্ট্রি ধরেন, সেই ক্ষেত্রে আপনি মানে আপনি যদি কান্ট্রি র্যাঙ্ক করেন, যে আপনি দেখেন কোন কান্ট্রি সবচেয়ে বেশি বেনিফিট হবে বাংলাদেশের, সেইখানে অবস্থানটা কি? কারণ আমি একটা কমেন্ট পড়তেছিলাম যে একজন বলতেছে যে আই হ্যাভ ফাউন্ড মিয়ানমার হ্যাজ টেকেন দ্য অপরচুনিটি এন্ড গ্রোয়িং ফাস্টার দেন আস. Do we have any analysis why they can and we can't? So আপনার কি মনে হয় আসলে আমরা আমাদের অবস্থানটা কোথায় এখন? যদি ফুটওয়্যার বলি, definitely Vietnam is on the top of the list. Definitely on the top of the list. General overall footwear, sports footwear bole Indonesia is becoming very very attractive. In fact, last month
আমি একটা আর্টিকেল পড়ছিলাম that Indonesia has bagged the biggest deal of relocating US-based companies out of China to Indonesia right now. And this is not for footwear, this is generally for many different products, So এটার জন্য কিন্তু it was not one service or one incentive that the government gave. এটা কিন্তু পুরো একটা, if you read the report, মনে হচ্ছিল যে পুরো government has done a beautiful exercise with a very nice package. Land থেকে শুরু করে access to financial assistance, bringing money in, কিভাবে profits বাইরে নিতে পারবে, government services, সবকিছু মিলে একটা কিন্তু ফুল প্যাকেজ করেছিল। তো ওই হিসাবে আমার মনে হয় যে আমাদের এরকম আস্তে আস্তে ইন্ডাস্ট্রি ওয়াইজ আমাদের উই শুড ক্যাটেগরাইজ যে কি কি সার্ভিস একটা ফুটওয়্যার ইনভেস্টর ইন্টারেস্টেড হতে পারে। যদি আমরা ওইভাবে আর্টিকুলেট করতে পারি আমার মনে হয় ইট উইল বিকাম ভেরি ইন্টারেস্টিং to approach customers or stakeholders. ভিয়েতনাম যেরকম ওরা যখন লাস্ট ইয়ার অর দ্য ইয়ার বিফোর আমার ঠিক খেয়াল আসছে না, ওরা they published a huge article that যদিও ভিয়েতনাম had reached almost the peak of footwear production, যেটা ওদের টার্গেট ছিল, তারপরে কিন্তু ওরা আবার they did not sit still যে আমরা টার্গেট রিচ করছি, or they felt that now is the time যে আমরা আবার নতুন করে একটা রিভিউ করি পুরো জিনিসটা। and ভিয়েতনাম কিন্তু পুরা মোরালেস একটা it was like a মানে ওদের মধ্যে একটা রেভলিউশন চলে আসছিল। the target became from আমার ঠিক খেয়াল আসছে না, it was almost double than what they had already achieved. তো এটার জন্য কিন্তু you need a lot of mega planning বলা যায় যে, এবং এটা কিন্তু একটা জিনিস না যে আমি জিএসপি ওপেন করে দিলাম and that's it, সব কাস্টমার চলে আসুক। এর জন্য অনেক জিনিস আপ টু মাইক্রো লেভেল পর্যন্ত ওরা চিন্তা করছে। সেই ক্ষেত্রে আমাদের মানে একজন আর একজন কমেন্ট, ভিয়েতনাম ইজ গোয়িং টু গেট ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, এটা তো ওদের এই জুলাই থেকে কিছু ইয়েতে হবে। সো এটা তো অবশ্যই বাংলাদেশের জন্য একটা বড় চ্যালেঞ্জ যখন ভিয়েতনাম। another thing আমি একটু অ্যাড করি, আমরা বলছি যে আমাদের জিএসপি ফ্রি অ্যাক্সেস আছে, এই আছে সেই আছে, বাট আমি যদি উল্টাটা ধরি, কাস্টমাররা বা স্টেক হোল্ডাররা সবচেয়ে বেশি কিন্তু কমপ্লেন এটা নিয়ে করে না যে বাংলাদেশের জিএসপি পাচ্ছে কি পাচ্ছে না, ওদের কিন্তু কমপ্লেন গুলো থাকে অন্য এরিয়াতে, যে আমাদের কস্ট অফ ডুইং বিজনেস, মানে যেগুলো হিডেন কস্ট ফার্স্ট, সেকেন্ডলি পোর্ট কনজেশন অ্যান্ড পোর্ট প্রসেসিং টাইমস, অ্যান্ড থার্ড সবচেয়ে বড় হচ্ছে আমাদের যে ডকুমেন্টেশন কস্ট গুলো, একটা পারমিশন বের করার, একটা লাইসেন্স করার বা একটা পিআর চার, এইগুলা নিয়ে কিন্তু ওদের সবচেয়ে বড় বড় কমপ্লেন গুলো থাকে। তো আমরা যখন বলি যে আমাদের দেশে তো এই সার্ভিস আছে কিন্তু ও কাস্টমার তো এইটা অ্যাভেল করে, এই করে, প্রাইস বেনিফিট পায়, বাট দেয়ার কমপ্লেইন লাইজ সামওয়্যার এলস। এবং আপনারা মানে এটা যদিও আমি ঠিক জানি না এটা ঠিক, কারণ আপনারা তো একটা অ্যাসোসিয়েশন ইয়ে করেন, আমি নিশ্চিত যে আপনারা এরকম কিছু কাজ করছেন গভর্নমেন্টের সাথে হোক, যারা স্টেক হোল্ডার আছে এদের সাথে বা কাউন্টার পার্ট যারা আছে, আপনারা তো করছেন। ডেফিনেটলি অ্যাসোসিয়েশন থেকে করা হচ্ছে, গভর্নমেন্ট থেকেও করা হচ্ছে, বাট you know our country being a country with more bad experiences than good, turnaround টাইমটা একটু টাইম লাগছে, বাট আমার মনে হয় আস্তে আস্তে এখন যা দেখছি মানে the tempo is changing, the tempo is becoming much better. hope for the best, ইনশাআল্লাহ। আমরা তো প্রায় শেষের দিকে, আমরা হয়তো আরো 10-15 মিনিট ইয়ে করব। আমার শেষের দিকে, যেহেতু এটা ক্যারিয়ার ক্লাবের প্রোগ্রাম, স্বাভাবিকভাবেই এখন আসলে সবাই টেন্সড সিচুয়েশন নিয়ে, ওভারঅল তাদের ক্যারিয়ার গ্রোথ, তাদের ক্যারিয়ার সবকিছু নিয়ে আসলে এখন এটা একটা খুবই আই উড সে টেন্সড সিচুয়েশন। সেই ক্ষেত্রে মানে আমরা নরমালি ইভেন পোস্ট, আমি যদি প্রি কোভিডও ধরি, আমাদের সেক্টরে কিছু মানে দুই ধরনের অভিযোগ আমরা শুনি। একটা চাকরি যারা করে তাদের থেকে এক ধরনের অভিযোগ শুনি, সেটা হচ্ছে যে অনেক সময় নিয়োগপত্রের বিষয়ে প্রবলেম হয়, কাজের পরিবেশের বিষয়ে বেতন সময় মতো পাওয়া যায় না। আবার মালিক পক্ষ অনেকটা ওরকমই অভিযোগ করে যে ইন টার্মস অফ ডিমান্ড, এই গ্রাজুয়েটরা অনেক বেশি ডিমান্ডিং, তারা ফ্লোরে কাজ করতে চায় না, তারা ডেস্ক জব চায়, খুব বেশি জব সুইচ করে। তো এই দুই পক্ষের অভিযোগ নিয়ে আপনার কোনো কমেন্টস আছে কিনা? আমার
very tricky because I'm part of the leather technologies fraternity also. So বললে একটু গসিপের মতো হয়ে যায়, বাট বলতে হয় as an entrepreneur বলার আগে আমি বলি as from the technologist point of view, যদিও I've had the privilege to be an entrepreneur, not a job seeker, তারপরেও মানে the the whole process is the same. আমিও স্টুডেন্ট ছিলাম, স্টুডেন্ট থেকে I had to start work, gather experience. একটা একটা ছেলে বা মেয়ে যখন গ্রাজুয়েট করে ফ্রম লেদার অর ফুটওয়্যার টেকনোলজি কলেজ, হি অর শি ইজ খুব বেশি হলে যদি আমি ধরি যে ওর ইয়ার লসও হয় 22, 23 ইয়ার্স ওল্ড হয়, তো ওর পরে হি হ্যাজ জয়েন ইন হোয়াট এভার ক্যাপাসিটি অর হোয়াট এভার স্যালারি জয়েন করার পরে ও কিন্তু জানে যে হিজ অর হার ফার্স্ট এইম শুড বি টু লার্ন দ্য জব। প্রথম আমাকে কেউ যদি বলেও যে ও হি অর শি গ্রাজুয়েটেড প্রথম বছরে হি ডিড আ মিরাকল, ইম্পসিবল। ওর ওই এক্সপোজারই তো হয়নি টু ক্রিয়েট আ মিরাকল। বাট ও যদি মনে করে যে এক বছর কাজ করার পরে মাই basis of shifting is purely financial, then he or she is going to make the biggest mistake of their life. কারণ ফাইন্যান্সিয়ালেরও কিন্তু একটা এন্টারপ্রেনার বা বিজনেস হাউসের দে হ্যাভ আ সিলিং। লেটস সে I joined somewhere as a merchandiser. খুব বেশি হলে after 1 year, because I worked in a good company, after 1 year somebody will give me a raise. Either একটা হতে পারে যে somebody needs a good merchandiser and ওকে avail করতে চায় এর জন্য, or if he is extremely good ওকে একটু প্রমোশন দিয়ে নিয়ে যাবে, of course with a better salary. But প্রমোশনটা কিন্তু it won't be a big jump, it will be just to the next level. বাট একটা সিচুয়েশনের পরে কিন্তু এই নেক্সট লেভেলটা ওর জন্য অনেক বেশি দূরে হতে থাকবে, বিকজ ওর কাজের এক্সপিরিয়েন্স, ওর কাজের পারফরমেন্স, এন্ড ফার্স্ট টপ মোস্ট থিং ইজ দ্য রেসপন্সিবিলিটি টেকিং এবিলিটি। এটা কিন্তু আস্তে আস্তে গ্যাপটা কিন্তু বড় হতে থাকে। ইউ মাস্ট বি নোয়িং ভেরি ওয়েল যে মার্চেন্ডাইজার অফ আ 1000 পেয়ার ফ্যাক্টরি এন্ড মার্চেন্ডাইজার অফ 10,000 পেয়ার ফ্যাক্টরি ইজ জব রেসপন্সিবিলিটি কিন্তু অনেক ডিফারেন্ট, অনেক বেশি ডিফারেন্ট। ও অনেক বেশি লোড নিয়ে কাজ করতে হয়, অনেক চান্সেস অফ মেকিং মিস্টেকস অর ডুইং গুড ইজ মাচ মোর বোথ। সো এই গ্যাপটা যখন আস্তে আস্তে বড় হতে থাকবে তখন কিন্তু এই জব সুইচিংটা ওর জন্য একটা ডাউন সাইড হয়ে যাবে, বিকজ ওই যে যেটা বলছেন কাজ শেখার যেই পরিধি অ্যান্ড টাইম ফ্রেম ওইটা কিন্তু ওর সেম রয়ে গেছে, বাট হি ইজ হোপিং টু টেক আ লট অফ অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি যেটা কেউ দিতে চাবে না ওকে। তখন কিন্তু ওর ক্যারিয়ার আইদার স্ট্যাগনেন্ট হয়ে যাবে অর ইট উইল বিকাম নেগেটিভ। আর এখন যেটা আমি যদি ওই রিলেটেড প্রশ্ন মানে আমি একটা জাস্ট প্রশ্ন পেয়েছি এরকম, ওয়াই বাংলাদেশি ফুটওয়্যার কোম্পানি হ্যাজ নট মোর ইন্টারেস্টেড টু টেক লেদার ফ্রম লোকাল ট্যানারিজ, ইফ দে টেক ইট ফ্রম লোকাল ট্যানারিজ ওয়েন ফুটওয়্যার কোম্পানি ক্যান মেক মোর রেভিনিউ। আমি জানি না আপনার এখানে কোনো কমেন্টস আছে কিনা এটাতে। লিখেছে if they buy from local tanneries then footwear companies can make more revenue. এই কথাটা কমপ্লিটলি ঠিক না, because it is not necessary that Bangladeshi leather use করলে is cheaper leather, first of all. আর this is the second part of the question. First part হচ্ছে why Bangladeshi footwear has not more interest to take leather from local tanneries. First of all, you have to understand that it's not a question of using Bangladesh leather or imported leather. It's a question of, first of all, the right article. Secondly, the right price. Price আমি secondary বলবো। So you have to offer me, the tannery has to offer me the article that I need for my shoes, because I'm not a designer or a creator. I am simply following the customer's instruction and the customer's choice. So আমার এই চয়েস আমি কিন্তু ডেফিনেটলি যে কোনো কোম্পানি ট্রাই করে লোকালি সোর্স করতে, আর কিছুর জন্য না হলেও লিড টাইম সেভ করার জন্য। তো দিস ইজ নট রিয়েলি ট্রু, কমপ্লিটলি ট্রু যে বাংলাদেশি লেদার আমরা ইউজ করি না বিকজ অফ আদার রিজন। তারপরে যেটা সবচেয়ে বড় ব্যাপার থাকে কমপ্লায়েন্স ইস্যুস। কমপ্লায়েন্স ইস্যুটা আমি এই কোয়েশ্চেনের আনসার বলতে চাই না, বিকজ অনেক কাস্টমার আছে they don't have this problem yet completely in Bangladesh. আর আরেকটা কথা বলি, যদি বাংলাদেশ লেদার, যেটা বারবার বলছেন, the primary issue is the right article. Bangladesh has enough tanneries to supply to all the foreign companies that are operating in Bangladesh. এটা Greenland হোক, Stella হোক, in terms of capacity. But
again I go back to the question, do they have the right article for them? No. So কালকে যদি আমি compliance ইস্যুটা eliminate করে দেই, still a Timberland or a Pouchin cannot buy Bangladesh leather because that leather is not suited for the product they are making. So এই জিনিসটা, the question should be more to the tanneries, that are they prepared to service or give service with their product with the right article to the shoe factory. It's not a question of whether I can give the order, whether tannery can give me what I need. That is a bigger question. আমার মনে হয় যে প্রশ্ন করছে ও খুব ক্লিয়ার এখন, যিনি প্রশ্ন করেছেন। আমি শেষের আমার আসলে ২ টা প্রশ্ন বাকি আছে আপনার কাছে করার। একটা হচ্ছে যে, একটা তো আমাদের কোভিড এখন সিচুয়েশন, স্বাভাবিকভাবে আপনি আপনার একটা স্ট্যান্ড নিয়েছেন যে না, উইদিন 6 মান্থ এফবি ফুটওয়্যার উইল নট ডু এনিথিং দ্যাট। আপনি ৬ মাসের জন্য একটা আপনার এথিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আপনি একটা ডিসিশন নিয়েছেন। বাট এটা তো স্বাভাবিক, আপনি যখন এই বিজনেসটা যদি মানে কামব্যাক না করে, তখন আপনার জন্য আসলে এটা খুব ডিফিকাল্ট। আপনার হয়তো খুব রাস্টিক কোনো ডিসিশন নিতে হতে পারে। আপনার কি মনে হয় যে কোভিড পরবর্তী যারা চাকরি করতে চায় বা যারা ছোটখাটো ব্যবসা করতে চায়, কারণ আমাদের অনেকের মধ্যেই এখন এই ট্রেন্ডটা আছে যে আমি নিজে কিছু করব। স্বাভাবিকভাবেই যারা চাকরি করতে চায় তাদের জন্য ইট কুড বি এ ডিফিকাল্ট থিং টু গেট এ জব। অনেকে হয়তো চাকরি পাবে, বাট তার এক্সপেকটেশন যেটা সেটা সে পাবে না। কিংবা অনেকের মধ্যে যারা ব্যবসা করতে চায় তাদের আশঙ্কা হচ্ছে যে, একটা হচ্ছে আমাদের যেহেতু কনজিউমার প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে, তো অথবা আমাদের এই যে নিউ নরমালের কারণে আপনি প্রথম দিকে যে কথাগুলো বলছিলেন যে আমাদের কিছু রেস্ট্রিকশন তৈরি হচ্ছে, সেইখানে ব্যবসাটা তো একটু ডিফিকাল্ট। তো সব মিলে আপনার ধারণা কি যে কোভিড পরবর্তী সিচুয়েশনটা কিরকম হতে পারে? আহ এটা হচ্ছে একটা। আর স্বাভাবিকভাবেই যখন আপনি একটা সিচুয়েশন ইয়ে করবেন, সেই ক্ষেত্রে তারা কিভাবে আসলে প্রিপারেশন নিতে পারে? আর আমি শুধু এই লে অফ বা লোক ছাঁটাই বা লোক নিয়োগের কথাটা আমার মনে হয় যে আই শুড নট অ্যাজ এন এন্টারপ্রেনার, মানে আমি নিজেকে কোভিড এর প্রবলেম বলে সীমিত রাখতে চাই। আমার কথা হচ্ছে ভেরি সিম্পল, যদি আমি বিজনেস করতে পারি, আমার যদি লোক বেশি লাগে, ডেফিনেটলি আই টেক মোর পিপল। যদি দেখি আমার লোক ছাঁটাই কখন করতে হবে, when I know I cannot do the business with the existing team, or if যেটা এখন আমার আরেক সবচেয়ে বড় কোয়েশ্চেন থাকবে লাস্টে, যে if you are not performing as per the company's demand and you are told to leave, don't make this a COVID excuse. কোভিড এর সময় কোম্পানি রাখতে পারি চলে গেছে। So this is also a big question. এখন আমি যদি মনে করি এই টাইমটাতে good or bad luck because of the timing, এই টাইমটাতে your performance was very bad and I have to make a harsh decision, this is not only because of COVID, but it's also because of his contribution to the company. না, এটা আমার মনে হয় এটা আপনি একেবারেই মানে যথার্থ বলেছেন। কারণ এটা স্বাভাবিক। যখন একটা কোম্পানির হয়তো ১০ জন মার্চেন্ডাইজার দরকার হয় না। হয়তো তার ১০ জন মার্চেন্ডাইজারের মধ্যে আ যেকোনো কারণেই হোক ৮ জন মার্চেন্ডাইজার দরকার। যেই ২ জন আসলে কোম্পানি সবসময় চিন্তা করে যে আমার সবচেয়ে কম পারফর্মার কোন ২ জন। সেটা কোভিড এর কারণে হোক, সেটা ইনভেস্টমেন্ট কারণে হোক, যেটাই হোক। তো আমি পার্সোনালি বা আমার ধারণা, রং স্যার আপনি আমার সাথে এগ্রি করবেন, সেটা হচ্ছে যে আলটিমেটলি কোম্পানি যখন ডিসিশন নেয়, তখন এটা মোস্টলি অন পারফরম্যান্স, নট আই মিন নট লাইক ওকে আমার এখন কোভিড, আমার এই জন্য আমি সুযোগটা নিলাম, এরকম অবশ্যই হয় না। আমরা একেবারে শেষ প্রশ্নটা আপনার কাছে করতে চাই, সেটা হচ্ছে যে এগেইন ওই আগে আমি মনে হয় আগে প্রশ্নটা করে ফেলছি, সেটা হচ্ছে যারা এখন বিশেষ করে আমাদের যারা যে ব্যাচ গুলা বের হবে, তাদের ওই যে স্কিল বিল্ডিং, আপনি কি ধরনের স্কিল চান? আপনি অ্যাজ এ এন্টারপ্রেনার, আপনি কি ধরনের স্কিল চান আমাদের যারা গ্রাজুয়েট কিংবা যারা এই সেক্টরে জব করবে তাদের জন্য? যেহেতু এটা লাস্ট কোয়েশ্চেন, আইল ট্রাই টু আনসার উইথ আ সামারি অফ ইট। ডেফিনেটলি আমাদের এই কোভিড সিচুয়েশনের কারণে সামনে দ্য কামিং ডেজ উইল বি মাচ টাফার দ্যান বিফোর। বিজনেস ইজ অলওয়েজ টাফ, আরো কঠিন হবে সামনে because of this crisis. Job market will become extremely difficult. তাও সত্যি, there will be, আমি যতই বলি conscious moral at the end of the day is also part of my whole business plan along with financials.
তো এই কারণে তো নেগেটিভ আসবে, I feel আসবে, because world is not going to revive from this very soon and very easily. This is one thing. Second is যারা এখন বের হচ্ছে, যদি আমরা চিন্তা করি only about the career, let's leave aside the COVID problem. আমার মনে হয় কি, they should be very clear in their head about only one question, যেটা আমি আমার most of our interviews এ জিজ্ঞেস করতে চাই to the candidates, that do you want a job or do you want a career? Job means you'll be given an assignment and for the company's sake you have to do it. আরেকটা হচ্ছে you are building your career along with that job. এই আন্ডারলাইন কোয়েশ্চেনটা কিন্তু প্রতিটা ক্যান্ডিডেটকে নিজেদেরকে আগে জিজ্ঞেস করা উচিত। তারপরে they should actually try to decide that if it's a career, তখন ক্লিয়ারলি ওদের ইন্ডাস্ট্রি ডিমান্ড কোথায় আছে। শুধু এসে বলাটা সোজা যে আমি লেদার টেকনোলজি পড়েছি বাট আই ওয়ান্ট টু জয়েন দ্য পিডি টিম, বাট একটা পিডি টিমে কয়জন লোক লাগবে আই ডোন্ট, বাট অর একটা শু ফ্যাক্টরি, কয়টা শু ফ্যাক্টরি ফুল ফ্লেজেড পিডি টিম আছে। সো ইফ দ্য ইন্ডাস্ট্রি ডিমান্ড স্টেটস দ্যাট আমার এখন I need more production managers or more technologists to be on the floor, he should ready himself for that. Because jobs cannot be jobs, খুব কম ক্যান্ডিডেট আছে in any industry যেখানে জব miraculously ক্রিয়েট করা হয় পজিশন। যে আমাদের ইন্ডাস্ট্রিতে এটা হয় না, মেবি ইন দ্য ব্যাংকিং সেক্টর, আইটি সেক্টর হতে পারে যে হি হ্যাজ আ পার্টিকুলার স্কিল or PhD is on that, let's create a position, বাট ফুটওয়্যারে কিন্তু এরকম হয় না। ফুটওয়্যারে কিন্তু ইটস আ ভেরি, মানে একদম একটা ব্লক গেমের মতো সব সাজানো অর্গানোগ্রাম, ইউ নিড পিপল ওয়্যার দ্য নিড শুড বি। সো এই দুইটা জিনিস আমার মনে হয় এভরি ক্যান্ডিডেট শুড think in their head, the industry ডিমান্ডটা কি ফার্স্ট অফ অল, and whether they want to have a career or they want to have a job. ধন্যবাদ। আপনার শেষ, মানে আপনার কিছু বলার আছে কিনা আমার প্রশ্নের বাইরে? আমার আসলে প্রশ্ন আমার যতটুক আমি রেডি করেছিলাম। না, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এগুলা এখন হওয়া ভেরি ইম্পর্টেন্ট, ইউ নো দ্যাট, যে জুমকে কেউ দুনিয়াতে চিনতো না, এখন জুম কথার স্কুল থেকে শুরু করে কর্পোরেট লেভেলে টু দ্য highest big corporate houses of the world know this word. So these are এখন very important, যেটা আমার ফার্স্ট পয়েন্ট ছিল যে we are working or fighting with something totally unknown. তো এগুলো অবস্থায় না যত বেশি ইন্টারঅ্যাক্টিভ ডিসকাশন ব্রেইনস্টর্মিং করা যায়, it's better because তখন you can at least find ছোট ছোট mental tools in your head of strategy বানানোর জন্য। Otherwise newspaper বা নিউজ পড়ে this become very, তখন কিন্তু your decisions or your planning just stay in your head within yourself. So thank you very much for starting this initiative. থ্যাংক ইউ ভেরি মাচ টু ইউ। এটা প্রথম প্রোগ্রাম, আপনাকে অ্যাপ্রোচ করার সাথে সাথে আপনি যেভাবে আসলে আমাদেরকে সুযোগ করেছেন, কারণ এটা খুব ডিফিকাল্ট অনেক সময় টু গেট রাইট পিপল। এবং আপনাকে ধন্যবাদ আরেকটা কারণে, আপনি খুব খোলামেলা কথা বলেছেন। ডিপ্লোম্যাসি বা ওই জায়গাগুলা এখানে ছিল না। আশা করি অনেকেই এটা পছন্দ করবে। বিশেষ করে স্যারের শেষ যে কথাটা, যে যারা ক্যারিয়ার গ্রো করতে চায়, নট অনলি অন সেক্টর, মানে ওভারঅল যাদের ক্যারিয়ারে যদি চিন্তা করি, যে নিজের কাছে ক্লিয়ার থাকা যে আমি একটা জব চাই নাকি আমি একটা ক্যারিয়ার বিল্ড করতে চাই। তো এই জায়গাগুলো ক্লিয়ার হলেই আসলে এক্সপেকটেশন প্লাস হচ্ছে এক্সপেকটেশন এবং হচ্ছে এর সাথে একটা সামঞ্জস্য থাকবে, যাতে ফ্রাস্ট্রেশনটা কম হবে। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আমরা এখন আসলে একটু আমরা আমাদের কোভিড সার্ভাইভার যারা, তাদের সাথে একটু কথা বলবো। আপনি যদি থাকতে চান ওয়েলকাম, আর যদি আপনি আপনার অন্য কোনো ইয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি জাস্ট লিভ করতে পারেন। You said finding the right person. I don't know if I was the right person, but I tried. যতটুকু পেরেছি আমি, যেগুলা thoughts or things going on in my head and mind every day, ওগুলো একটু শেয়ার করলাম। And thank you for inviting me. Sorry if you don't mind, আমার 10টার সময় I have another engagement, so I have to leave. It's okay, sir. Thank you. Thank you very much. Thank you. আমরা এতক্ষণ কথা বললাম আমাদের ইন্ডাস্ট্রি লিডার জনাব হিদায়াতুল্লাহ রনের সাথে। এখন আমরা আমাদের প্রোগ্রামের দ্বিতীয় পর্বে আমাদের দুইজন
অতিথিকে আমরা আমন্ত্রণ জানাবো। আসলে এই পর্বটা রাখার একটা উদ্দেশ্য ছিল আমাদের প্রোগ্রামের, যে আমরা আসলে এখন অনেক স্ট্রেসড একটা লাইফ লিড করছি। আমাদের আবার এট দ্য সেম টাইম আমাদের জীবন জীবিকার জন্য আমাদের ঘরের বাইরে বের হতে হচ্ছে, আমাদের ফ্যাক্টরি গুলাতে যেতে হচ্ছে, এবং ফ্যাক্টরি গুলো আমাদের স্বাভাবিকভাবে আমাদের খুব শ্রমঘন ফ্যাক্টরি। সেই জায়গাটা খুব ডিফিকাল্ট। তো আমরা কোভিড সার্ভাইভার বা যারা করোনা আক্রান্ত হয়ে এখন রিকভার করেছে তাদের মুখ থেকে আসলে শুনতে চাই তাদের জার্নি, তাদের অভিজ্ঞতা, তাদের সাজেশন, যেটা আমরা আমরা মনে করি যে আমাদের আমাদের এই অডিয়েন্স যারা, তাদেরকে মোটিভেট করবে, তাদেরকে আহ, আহ, সাবধান হওয়ার জন্য আই মিন তাদেরকে সাবধান করবে। তো আমি কথা না বাড়িয়ে প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি জনাব মোর্শেদ আলম, আমাদের সকলের প্রিয় মোর্শেদ ভাই। আইলেটের 10ম ব্যাচের ছাত্র ছিলেন উনি, ছাত্র সংসদের সহসভাপতি ছিলেন, এবং সংগঠক হিসেবে এখনো 10ম ব্যাচ মানে হচ্ছে তো অনেক আগের ব্যাচ, এখন আমাদের 38-39 ব্যাচের। বাট সবাই মোর্শেদ ভাইকে চিনে। মোর্শেদ ভাই, আপনাকে স্বাগত আমাদের থ্যাংক ইউ এই প্রোগ্রামে। থ্যাংক ইউ মিজান, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আসলে তোমাদেরকে মানে ক্যারিয়ার ক্লাবের যে যারা উদ্যোক্তা, আজকে যে প্ল্যাটফর্মটা তোমরা তৈরি করেছো সেজন্য অসংখ্য ধন্যবাদ। এবং এরকম একটা যুগোপযোগী একটা প্ল্যাটফর্ম যে তৈরি করে এই আজকে ব্যাকওয়ার্ডে, এবং শুধু নট অনলি তুমি এবং তোমাদের যারা বাইরে পিছনে থেকে যারা কাজ করতেছে এই উদ্যোগটির জন্য, এটাকে মানে সাকসেসফুল করার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া। এটা আসলে মানে আমি আমি শুধুমাত্র আপনার মানে এখন অংশটা আসলে খুব আড্ডার মতো, এখন আর ওরকম কোয়েশ্চেন অ্যান্সারের বিষয় নাই। বাট আমি বলি যে আমি আসলে জাস্ট আমার মুখটা আমি আসলে কিছু করি নাই, এবং আমাদের আমাদের জুনিয়ররা বিশেষ করে তারা তাদের জবের বাইরে এরকম একটা সিচুয়েশনে, জুনিয়ররা জবের বাইরে রিয়েলি দে ডিড অ্যামেজিং জব। আই মিন there is no doubt on that. আমি আমাদের আরেকজন গেস্টকে সাথে ইয়ে করি, তারপর আমরা কথা শুরু করি। আমি আরেকজন গেস্টকে পরিচয় করিয়ে দিচ্ছি, শাজনীন সানন্দা। ও হচ্ছে লেদারের আইলেটের 30তম ব্যাচের ছাত্রী, এখন হচ্ছে ইন্টারটেক বাংলাদেশে জব করছে। সানন্দা, স্বাগত এই প্রোগ্রামে। থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। আসলে আমি যখন ইনভাইটেশনটা পাই আমি খুবই খুশি হয়েছি যে অ্যাটলিস্ট আমি সবাইকে আমার এক্সপিরিয়েন্স বা জার্নি সম্পর্কে জানাতে পারবো। এখন আপনারা কেমন আছেন দুইজনেই? আমি দুইজনেরই প্রশ্ন করি। মোর্শেদ ভাই। আলহামদুলিল্লাহ, আমি তো খুব ভালো আছি। এখন আমি পুরোপুরি ফিট। আমি এখন বাইরে বেরোচ্ছি। আমি আমার জব মানে আমার ম্যাক্সিমাম টাইম ওয়ার্ক ফ্রম হোম আমি করি। তারপর আমার যখন আমার কাজে বাইরে যেতে হচ্ছে, হেমায়তপুরে যেতে হচ্ছে, হাজারীবাগ যেতে হচ্ছে, আই এম ডুইং দিস। সানন্দা, আমার কাজে যেতে হচ্ছে, ডেইলি বেসিসে যেতে হচ্ছে। তো এখন আমি মনে হয় যে করোনা যখন শুরু হয়েছে তখন যেভাবে কাজ করতাম এর চেয়ে অনেক বেশি সাহস নিয়ে কাজ করতে পারছি। কারণ মনে হচ্ছে যে হ্যাঁ, করোনা জয় করেছি, ইনশাআল্লাহ এখন আর আক্রান্ত হব না কিছুদিনের মধ্যে, বা আল্লাহ চাইলে আর যেন কখনোই আক্রান্ত না হই। কাজের স্পিড বা আরো বেশি মোটিভেটেড আসলে, যে হ্যাঁ আমরা পারছি, এই সিচুয়েশনের মধ্যেও আমরা ভালোভাবে কাজ করে যেতে পারছি। আমি একটা প্রশ্ন করি অভিজ্ঞতা যে মোর্শেদ ভাই, আপনি যদি অভিজ্ঞতাটা শেয়ার করেন। মানে আমি অভিজ্ঞতা বলতে আপনি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। আচ্ছা, হ্যাঁ, আমি অভিজ্ঞতার পাশাপাশি আমি কিছু ইয়েও শেয়ার করব যে আমাদের যে কোভিড-19 এর এফেক্টের যে আমাদের ইন্ডাস্ট্রিতে যে প্রবলেম ফেস করতেছে, এবং আমিও চাচ্ছি যে কিছু আমার মনে হয় এই ব্যাপারগুলোতে আমাদের কিছু মতামত দেওয়ার জন্য। এনিওয়ে, বাই দিস টাইম আমি আমার আসলে তো আমি তোমাকে তুমি করে বলি এবং মে মাসের 18 তারিখে আমার প্রথম মানে মানে তখন তো রমজান মাসে হঠাৎ করে ইফতারি করার পরে আমার শরীর খারাপ লাগতেছে। আমি টেম্পারেচার মেপে দেখি আমার অলমোস্ট 99। তো আমি মনে করলাম হয়তো হালকা জ্বর আসছে, সে দেখি একটু পরে কমে যাবে, নাপা খেলাম। তারপর রাতের বেলাও দেখি আবার জ্বর আসছে। তারপরের দিন
19 তারিখ আমি সকালবেলায় আমার বন্ধু আছে ডাক্তার, ওকে আমি জিজ্ঞেস করলাম যে কি অবস্থা দোস্ত, কি করে যায়? তো বললো যে দোস্ত এই প্যান্ডেমিক সিচুয়েশনে তুমি রিস্ক নিও না, তুমি অ্যান্টিবায়োটিক স্টার্ট করে দাও আজকে থেকে। তো আমি অ্যান্টিবায়োটিক স্টার্ট করলাম। দেন আফটার দ্যাট তোমার 21 তারিখে যে আমার ভাগ্নি আছে যারা ডাক্তার, তাদের সাথে আমি কথা বললাম, ওরা আমাকে বললো যে সাজেশন করলো যে আপনি যদি এটা, যেহেতু আজকে 4 দিন হয়ে গেছে, আপনি একটা ব্লাড টেস্ট গুলো করেন, ব্লাড টেস্ট গুলো করলে আপনি এটার ইয়েটা পাবেন, মানে এটা করোনা যদি আপনার যদি হয়ে থাকে তো এটা আমরা বুঝতে পারবো কিছুটা ব্লাড টেস্ট। তো আমি ব্লাড টেস্ট গুলো করলাম, করার পর 22 তারিখে রেজাল্ট আসার পর যেটা হলো যে আমার সমস্ত করোনা হলে যে প্রবলেম গুলা হয় সেগুলা, যে ইনগ্রিডিয়েন্ট গুলা মানে রাইজ করে বেড়ে যায় সেগুলা, যেমন লাইক ফেরিডিন, ডিডিমার কিংবা জিপিটি, এগুলো বেড়ে গেছে। বেড়ে যাওয়াতে দেখা যাচ্ছে আমি বুঝতে পারতেছি যে আসলে, তখন আমাকে সাজেস্ট করলো যে কোভিড-19 টেস্ট করার জন্য। তো 23 তারিখে টেস্ট করলাম, 24-25 তারিখে। আর আমার কিন্তু যেটা ছিল যে তোমার শুধু অনলি জ্বর ছিল আর কিছু না। 23-24 তারিখ থেকে আমি যখন কথা বলতে যেতাম তখন হালকা হালকা কাশি মানে হতো, শুধু কথা বলার সময় কাশি হতো, নাহলে এমনিতে কাশি হতো না। কিন্তু আমি আস্তে আস্তে দুর্বল হয়ে গেছি। 23-24 থেকে আমার মুখের টেস্টও নষ্ট হয়ে গেছে, মানে খেতে পারতাম না, বমি বমি লাগতেছিল। দেন 26 তারিখে এসে আমার আমি আবার টেস্ট গুলা করি, ওই টেস্ট গুলো সেম টেস্ট গুলো রিপিট টেস্ট গুলো করি, এবং 26 তারিখ রাতে আমার ওই টেস্টের রেজাল্টও আসে, ইভেন দো আমার সাথে কোভিড-19 পজিটিভ আসে। দেন আমি আমার টেস্টের রেজাল্টটা দেখি যে আমার যে ফেরিটিন লেভেলটা অনেক বেড়ে যায়, যেটাতে আর কি আসলে ব্লাড ক্লট তৈরি করে এটা। কিন্তু আমার সিমটমিক কিন্তু খুব বেশি না, এবং সেটা হলো 850 প্লাস আমার ছিল তোমার ফেরিটিন লেভেলটা, যেটা খুবই মানে হাইয়ার লেভেল। পরে আমি ডিরেক্টলি ডাক্তার সাজেস্ট করলো আমাকে হসপিটালাইজেশনের জন্য। তো আমি হসপিটালে আমি ওদিন রাতে ঘুমি, পরের দিন সকালবেলায় ভর্তি হলাম, এবং আমি জুনের 4 তারিখে আমি ব্যাক করছি। কিন্তু বাই দিস টাইম আমি প্রথম থেকে আমি কোভিড-19 যখন আমারটা হওয়ার পর আমি প্রথমে ছিলাম যে আমি করব, মানে আমি খুবই মাইন্ডলি আমি স্ট্রং ছিলাম যে কি হবে, কোভিডই হবে নাইলে। এবং সবার সাথে আমার একটা ব্যাপার ছিল যে কোভিড হলে যে লুকোছাপার ব্যাপারটা আমি প্রথমেই কখনোই করিনি। আমি জ্বর আসছে সবাইকে আমি শেয়ার করছি, এবং আমার কোভিড পজিটিভ আসছে আমি সাথে সাথে সবাই সাথে আমার ছোট ভাই, আমাদের লেদারে যারা ছোট ভাই আছে, আমার বন্ধু বান্ধব আছে, ফ্যামিলি আছে, এভরিবডির সাথে আমি শেয়ার করছি, এবং আমি ইমাজিনেশনের বাইরে আমি তাদের কাছ থেকে সাপোর্টটা পেয়েছি, যেটা আমি নিজেও কল্পনা করতে পারিনি যে এত সাপোর্ট আমি তাদের কাছ থেকে পেয়েছি। এটা আনবিলিভেবল, এবং সেটা এটা আনরিটার্নেবল। তা ইনশাল্লাহ তারপর এই হলো ব্যাপারটা। আসলে আমার কাছে মনে হয়েছে যে মানে মেন্টাল স্ট্রেংথ একটা বড় ব্যাপার এখানে। শাজনীন, জি, তুমি তুমি যদি তোমার অভিজ্ঞতাটা শেয়ার করো। আমার ঈদের পরে আমি অফিসে জয়েন করি 31শে জুন। এরপর 2 দিন অফিস করার পর থেকে আমি অসুস্থ হয়ে যাই। তো এরপর আমি কোনো মানে হালকা জ্বর এছাড়া আদার কোনো সিমটম নেই। আমাকে অফিস থেকে বলছিল যে আপনি কেমন আছেন, আপনি অফিসে জয়েন করতে পারবেন কিনা, এরকম। তো আমার টিম লিডার যিনি ছিলেন উনি আমাকে বলছিল আপনার যেহেতু হালকা জ্বর এসেছে আপনি টেস্ট না করিয়ে অফিসে আসবেন না। তো ওই কারণে আমি জুনের 4 তারিখে টেস্ট করতে দেই, এবং জুনের 7 তারিখে আমি রেজাল্ট পাই যে করোনা পজিটিভ। তো এটা একদমই এক্সপেক্টেড ছিল না, কারণ কোনো সিমটম ছাড়াই এরকম। তো যখন রেজাল্টটা পেলাম অনেকটাই শক, ফ্যামিলিকে জানানো, ফ্যামিলি মেম্বাররা অনেক বেশি ভয় পেয়ে গিয়েছে, কারণ আমি আর আমার হাজবেন্ড শুধু ঢাকায় থাকি। আমার বাবা মা শ্বশুর শাশুড়ি সবাই দেশের বাড়িতে, সবাই খুব চিন্তিত। তো আমরা খুবই সাহস নিয়েছিলাম যে না আমাদের কিছু হবে না, কিন্তু উনারা খুব ভয় পেয়ে গিয়েছিল। তো উনাদের জন্য আসলে আমরা অনেক বেশি স্ট্রং ছিলাম যাতে আমরা বাবা মাকে বলতে পারি যে না আমরা ভালো আছি। আর আমরা দুইজনেই করোনা পজিটিভ ছিলাম, এ কারণে আসলে দুইজন দুইজনকে সাপোর্ট দিতে হয়েছে। এছাড়া ফ্রেন্ড, ফ্যামিলি, ক্যাম্পাসের সিনিয়র যারাই আছেন, অফিসের কলিগ, ওনাদের কাছ থেকে অনেক অনেক সাপোর্ট পেয়েছি আমরা। তো সবার সাপোর্টে মনে বলে আলহামদুলিল্লাহ এখন আমরা সবাই ভালো আছি, আমরা দুজনেই ভালো আছি। আর এই তো কাজ চলছে, কাজ করে যাচ্ছি সেক্টরের জন্য।
আপনারা জানেন যে আমাদের সেক্টর হচ্ছে খুবই শ্রমঘন একটা সেক্টর। ওয়ার্ক ফ্রম হোম বা টেকনোলজিক্যাল ইউজেসটা অনেক কম। আমাদের টেকনোলজিস্ট বা ইঞ্জিনিয়ারদের প্রতি আপনাদের পরামর্শ কি থাকবে? মোর্শেদ ভাই যদি বলতেন। বেসিক্যালি যে আমি বলবো যে সেফটি ফার্স্ট, দেয়ার ইজ নো অল্টারনেট ওয়ে, কারণ সেফটি পিপল ম্যাটার মোস্ট। এটা আমি বাকম্যানে আছি, আমি বাকম্যান বাংলাদেশে আছি, এবং আমাদের ফার্স্ট স্লোগানটি এটাই, পিপল ম্যাটার ফার্স্ট। এবং আমাদের সেফটি, যেমন আমাদের হ্যান্ড ওয়াশ, আমাদের মাস্ক ইউজ করা, এবং সবচেয়ে যেটা হুড যেটা নির্দেশনা আছে এবং আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের যে নির্দেশনা আছে যে সোশ্যাল ডিস্টেন্সটা প্রপারলি মেনটেন করা, এগুলো আমরা করে আমরা আমাদের কাজে এগিয়ে যেতে পারি। কারণ এগুলো জিনিসটা করলে আমাদের 80%ই আমরা কিন্তু এটা প্রোটেক্ট করতে পারি। হ্যাঁ, আর 20% হয়তো আমাদের হাতে নাই, ইট ইজ এটা মেনে নিতে হবে। বাট আমাদের জীবন তো আসলে থেমে থাকবে না। করোনার জন্য, করোনার ভয়ে তো আমরা আসলে বাসায় বসে থাকতে পারবো না, আমাদের লাইফ তো চলতে হবে। দিস ইজ দ্য মেসেজ। আমার মনে হয় আমার আর করোনা হওয়ার পর এখন আমার যেটা হচ্ছে, আমার কনফিডেন্স লেভেল আরো বেড়ে গেছে। যেটা আমি সাদিন একটু আগে বললো যে ওর কনফিডেন্স লেভেল আলটিমেটলি আমারও কিন্তু অনেক বেড়ে গেছে, যে না এখন আর আসলে ভয়ের কিছু নাই। আর এটা এমন কিছু নাই যে আমি যদি প্রপার টেক কেয়ার করি, প্রপারলি আমি প্রপার সময় সঠিক মানে কাজগুলো আমি করতে পারি, সঠিক মেডিকেশনটা আমি নিতে পারি, সঠিকভাবে আমি টেক কেয়ারটা করতে পারি, তাহলে আমার মনে হয় এটা মানে খুব বেশি মানে চিন্তার বিষয় না। কিন্তু যাদের একটু জাস্ট আমি বলবো যে যাদের ডায়াবেটিক্স বা হার্টের প্রবলেম আছে তারা একটু সেফ সাইডে থাকবে ডেফিনেটলি, আদারওয়াইজ আমরা আমাদের মতো আমাদের কাজ চালায় যেতে পারি। থ্যাংক ইউ। আপনার ছোট ভাই একটা প্রশ্ন করছে মোর্শেদ ভাই, মিঠুর রহমান, what do you think, how you affected COVID-19? Oh, that's a great question. Actually এটা আমার কাছে মিস্ট্রি মনে হয়, মিস্ট্রি না, আমি এক্সপেক্টেড ছিল আমার কাছে। কারণ 26শে মে যখন আমাদের লকডাউন হলো, লকডাউন হওয়ার পর মানে এক সপ্তাহ 4-5 দিন যাওয়ার পর থেকে আমি দেখলাম যে পিপলদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। আর মাঝখানে আপনার আমি এভরিডে 26 তারিখের পর থেকে 27-28 থেকে আমি রেগুলারলি আমি বের হয়েছি। আমি আসলে কিছু আমি সোশ্যাল ওয়ার্ক করেছি, যে ক্লাস থেকে আমার ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করেছি। আমার এলাকার যে সমস্ত যারা গরিব আত্মীয় ছিল, এই আমার পরিবেশ মানে এলাকার লোকজন ছিল, তাদের জন্য আমি ত্রাণের মানে বন্দোবস্ত হয়তো আমি করছি, পার্সোনালি করছি, আমরা গ্রুপ ওয়াইজ করছি। তো যে কারণে দেখা গেছে ওখানে পরে আবার আমার ফ্যামিলিকেও আমি কাউকে বাসা থেকে বেরোতে দেইনি। আমি বাজার সদাই বলেন, যাই বলেন, এভরিথিং আই হ্যাভ ডন, আমি আমার নিজের দ্বারা মানে মাধ্যমে করছি। এটা আসলে কোত্থেকে যে হয়েছে আসলে আমি নিজেও বুঝতে পারতেছি না, কারণ দেয়ার ইজ লট অফ অপরচুনিটি। মিঠু মনে হয় আনসারটা পাইছে, কারণ 26 তারিখের পর থেকে আমি ইনফেক্টেড হয়েছি 18 তারিখে। এর মাঝে আমি একদিনও এমন দিন নাই যে আমি বাসা থেকে বের হইনি, আমি বাসা থেকে বের হয়েছি, এখন আমি বের হই। শানন্দার কিছু বলার আছে? কিভাবে আমরা চলবো আমাদের যারা কোভিড হয়নি এখনো? ভাইয়া তো বললোই যে সেফটি ফার্স্ট, তারপরও পিপি তো অবশ্যই পড়তে হবে, স্যানিটাইজার, হাত ধোয়া তো আছেই, কিন্তু সবচেয়ে বেশি যেটা যে ঘর থেকে যত কম বের হওয়া যায়, কিন্তু কাজের জায়গায় আমাদের যেতেই হচ্ছে প্রতিনিয়ত, ঘর থেকে বের হতে হচ্ছে। আর আমরা যাতে আমাদের খাওয়া দাওয়ার রুটিনটা ঠিক রাখি, আমরা যাতে বেশি বেশি ভিটামিন সি যুক্ত খাবার খেয়ে থাকি আর পুষ্টিকর খাবার খেয়ে থাকি। কারণ আমি যেটা বুঝতে পারছি যে কোভিড এর সময় আমি অনেক বেশি উইক হয়ে পড়েছিলাম, যেটা আমার সবচেয়ে বড় প্রবলেম ছিল। তো এরপর এটা কাটিয়ে ওঠার জন্য মানে ডায়েটের কোনো মানে বিকল্প নেই, যাতে আমরা এই সময় সবাই এই ডায়েটের রুটিনটা মেনটেন করি, হাইজিন মেনটেন করি। আর কাজের জন্য ওয়ার্ক ফ্রম হোম, যেটা আমার চান্স নেই, যেহেতু সার্ভিস প্রোভাইডিং কোম্পানিতে কাজ করছি এখন, টেস্টিং ল্যাবে স্যাম্পল নিয়ে ডিরেক্ট কাজ করতে হয়। তো সেক্ষেত্রে সবসময় অফিসে যেতেই হয়। এবং মানে যে করোনা হয়েছে, যে এটার যে চান্স কোথা থেকে হয়েছে, এত জিনিসের কন্টাক্টে এসেছি, বলার কোনো উপায় নাই যে আসলে কিভাবে এফেক্টেড হয়েছে। তো সেজন্য সবাইকে যার যার জায়গা থেকে সাবধানে থাকতে হবে, কারণ এনিথিং ক্যান হ্যাপেন ফ্রম এনিওয়্যার।
ঠিক আমি আছে, দুই সানন্দের সাথে আমি একটু শেয়ার ইনক্লুড জি। করি যে আমাদের আসলে সেলফ ইমিউনাইজেশনটা যে বাড়ানোর জন্য যেটা যে আমাদেরকে ফুড হ্যাবিটটা আমাদের আসলে চেঞ্জ আনা দরকার। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু, যেটা ও বলছে আমি ওর সাথে এগ্রি করি। এবং এর সাথে আমাদের এক্সারসাইজ, স্পেশালি এক্সারসাইজটা হলো নর্মাল এক্সারসাইজ, অ্যাটলিস্ট হাঁটাটা, ওয়াকিংটা আমরা করতে পারি, সেটা ঘরের ভিতরে হোক বা প্যাসেজে হোক। এবং বাই দিস টাইম তোমার ব্রিদিং এক্সারসাইজটা, সেটা যাদের হয়নি তারাও করতে পারি আমরা। এটা ইট উইল এটা ইনক্রিজ ইউর ক্যাপাসিটি, তোমার লাংয়ের ক্যাপাসিটিটা তোমার এটা বেটার হবে। সো আমরা এই জিনিসটা আমরা ফলো করতে পারি, আমাদের প্রত্যেকেরই উচিত এটা এক্সারসাইজ এবং ব্রিদিং এক্সারসাইজটা করা এভরিডে। আমরা থ্যাংক ইউ মুর্শেদ ভাই। আমার মনে হয় এটা এটা খুবই একটা ইম্পর্টেন্ট সাজেশন। একটা হচ্ছে আমাদের যে কোন আমরা যেহেতু জানি না আসলে এটা এখন মানে বিষয়টা হচ্ছে যে আল্লাহ যদি চায় তাহলে আমি কোভিড আক্রান্ত হব, মানে যেহেতু আমাদের এখন ওইভাবে একটা প্রশ্ন, ক্যান ইউ হাইলাইট সাম ইস্যু অফ ট্যানিং সেক্টর? ওকে, হ্যাঁ এটা মুর্শেদ ভাই আপনি, হ্যাঁ এটা আপনি এই প্রশ্নটা আমি আপনাকে করি, সেটা হচ্ছে ক্যান ইউ হাইলাইট সাম ইস্যু অন ট্যানিং সেক্টর ইন রেসপেক্ট অফ এমপ্লয়মেন্ট? থ্যাংক ইউ সাইফুল। অ্যাকচুয়ালি আমার এটা অ্যাকচুয়ালি এটাকে আমি যদি বলি একটু, আমি ইলাবোরেটলি একটু বলার চেষ্টা করি। হ্যাঁ, প্রথমে যেটা হলো আমাদের যে এখন যে কোভিড-19 যে যে এফেক্ট, বৈশ্বিক এফেক্ট হয়েছে, সেটা আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো ইন্টারন্যাশনাল যে এফেক্ট, আর একটা হলো আমাদের লোকাল ইম্প্যাক্ট যেটা হয়েছে কোভিড-19 এ। ইন্টারন্যাশনাল ইম্প্যাক্টে যদি আমরা দেখতে চাই, সেটা হলো দেখবো যে আমরা যদি আমার লেদার ওয়ার্ল্ড লেদার ফুটওয়্যারের যে বুক আছে, সেটা থেকে আমরা দেখতে পাবো 2018 এর যে ডাটা আছে, সেটা দেখা গেছে বাংলাদেশ ছিল অলমোস্ট 6th পজিশনে লেদার শু প্রোডিউসিং এ, জাস্ট 621 মিলিয়ন লাইক দিস। তা অ্যানাদার থিং ওয়াজ দেয়ার, যেটা ছিল যে কোভিড-19 2020 তে যে এপ্রিলে মে মাসে আমাদের বন্ধ হয়ে যাওয়ার পর, লকডাউন হওয়ার পর 2020 এপ্রিলে আমাদের যে সেলসটা ছিল লেদার প্রোডাক্টস অ্যান্ড লেদার ফুটওয়্যারের উপর, এর সাথে যদি আমি কম্পেয়ার করি 2019 এর, অলমোস্ট 79% আমার ডিক্রিজ করছে। whereas আপনার লেদার প্রোডাক্টসে 82% অ্যান্ড শু ফুটওয়্যারে 77% ডিক্রিজ করছে। এবং এটা মেইনলি হয়েছে, এই ডিক্রিজটা হয়েছে বেসিক্যালি আমরা জানি যে আমাদের মেইন বাজারটাই হলো চায়না, ইউরোপ, আমেরিকা এন্ড জাপান। এবং এরা লকডাউন থাকার কারণে এখানে উপর কোভিড এর একটা মারাত্মক ইম্প্যাক্ট করছে এবং আমাদের জিরো ডিমান্ড অলমোস্ট হয়েছে। এর পাশাপাশি আমরা যদি দেখি যে আমাদের স্প্রিং সেলটা আমাদের কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, অলমোস্ট 70% ডিক্রিজ করছে। এটা একটা বিরাট একটা ইস্যু, 17% টোটাল এখন পর্যন্ত ডিক্রিজ করেছে। এবং আরেকটা জিনিস, আমাদের যে লেদার যারা এক্সপার্ট যারা, তারা প্রেডিক্ট করতেছে যে আমাদের পুরা ওভার দ্য ওয়ার্ল্ড অলমোস্ট 22.5% ডিক্রিজ করবে আমাদের শু কনজাম্পশন। এটাও একটা আমাদের জন্য অ্যালার্মিং সিচুয়েশন। এটা হলো গিয়ে আমি ইন্টারন্যাশনাল পার্ট গেল। আর আমি যদি লোকাল পার্টের কথা বলি, যেটা আমাকে মিল্টন আমাকে কোশ্চেনটা করছে যে লেদার ইন্ডাস্ট্রিজ এর টেকনিক্যাল, আমাদের লেদার ইন্ডাস্ট্রি গুলার বেসিক্যালি বেস তো আমাদের চীন আর ইটালি, ইউরোপের মধ্যে ইটালি, স্পেন এগুলাই, আর সাথে জাপান আমাদের এই বাজারটা। এই বাজারটা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের ট্যানার্সরা কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অলমোস্ট লেস অর্ডার। তারপরে আপনার যেটা হয়েছে যে আমাদের ক্যাশ ফ্লোর প্রবলেম হয়েছে। দুইটা কারণে। একটা হলো আমাদের যে প্রিভিয়াসলি তারা সেল করেছে, সেলটা স্টাক হয়ে গেছে, তারা পেমেন্ট পাচ্ছে না। এবং ব্র্যান্ডেড ওরা আবার আরেকটা ব্যাপার হচ্ছে যে ভবিষ্যতে যে অর্ডার গুলো আছে, অর্ডারের কারণে, অর্ডার ফ্লো না থাকার কারণে তারা একেবারে বসে আছে। এটা একটা ব্যাপার গেল। আর আরেকটা গেল আমাদের নাসিম, আমাদের অ্যাপেক্স ফুটওয়্যারের যে এমডি, ম্যানেজিং ডিরেক্টর মিস্টার নাসিম মজুর সাহেব, এলএফএফবি এর অ্যাডভাইজার, ওনার একটা আমি দেখলাম যেখানে উনি বলছেন যে প্রায় অলমোস্ট 160টা 160 ফুটওয়্যার ইন্ডাস্ট্রি প্রায় অলমোস্ট $16 মিলিয়ন লুজ করছে ডিউ টু দা, এবং এতে দেখা যাচ্ছে যে অলমোস্ট 18,200 পিপল আর এফেক্টেড। আর এই সমস্ত ব্যাপার। আর আরেকটা ব্যাপার আছে যেটা আমি বলতে চাচ্ছি যে
যে আমাদের লুক আফটার করতে হবে যে মাইক্রো লেভেলের এসএমই যারা আছে এবং আমার এসএমই যারা এসএমই যে কারখানাগুলো আছে ইন্ডাস্ট্রিগুলোতে, ওখানে আমাদের কিন্তু একটা বড় ধরনের একটা ক্ষতি হয়ে গেছে। কারণ তারা আপনার বেসিক্যালি ইয়ার এন্ডিং এর এরাও কিন্তু আমাদের সাথে এদের সাথে ট্রেনিং প্রসেস এবং এদের সাথে আমাদের অনেক ইঞ্জিনিয়ার্সরাও জড়িত, হ্যাঁ, এসএমইতে। তা দেখা গেছে যে এরাও আপনার ঈদের মধ্যে দেখা যায় 2টা ঈদকে টার্গেট করে কিন্তু এরা বেসিক্যালি ব্যবসাটা করে, এবং একটা ঈদ অলরেডি তারা মিস করছে এবং আরেকটা ঈদ সামনে আছে, সেটার অবস্থাও ভালো না। যে আপনি যদি ক্লাস্টার গুলো আপনি যদি চিন্তা করেন, যেমন রাজশাহী ক্লাস্টারে অলমোস্ট 65 প্লাস আপনার ইয়ে আছে, তারপর কারখানা আছে। সবচেয়ে বড় বাজারে যেটা ভৈরবের ক্লাস্টারে দেখা যাচ্ছে যে অলমোস্ট 3000 প্লাস ইয়ে আছে, কারখানা আছে। চিটাগাং ক্লাস্টারে 70, এবং আমাদের ওল্ড টাউনে যেটা আছে ওল্ড ঢাকাতে অলমোস্ট 70, পাদুকাশী বাবারা এলটিএসসি এর আপনার 21 ইঞ্জিনিয়ার্স আছে যারা আপনার এই কারখানাগুলো চালাচ্ছে আমাদের। তো এরা কিন্তু মনিটরি ফান্ড অনুযায়ী তারা মারাত্মক ক্রাইসিসের মধ্যে আছে। আমাদের গভর্নমেন্টের কিন্তু এটা একটা প্রপার ইনিশিয়েটিভ নিতে হবে এদের দিকে, শুধু বিগ ইন্ডাস্ট্রি গুলোর দিকে তাকালে হবে না। এদের সাথে এতগুলো ইন্ডাস্ট্রি, স্মল ইন্ডাস্ট্রি, এদের সাথে কিন্তু অনেকগুলো পরিবার জড়িত। এদেরকে যদি আমরা প্রপারলি টেক কেয়ার না করতে পারি, এরা ঝরে যাবে। তো আমাদের গভর্নমেন্টের এটা টোটালি ইনিশিয়েটিভ নেওয়া উচিত। আর ট্রেনিং সেক্টরের ক্ষেত্রে আমি বলবো যেটা আপনার জব ক্রাইটেরিয়ার যেতে ক্ষেত্রে, জবের যে আমাদের একটা নতুন একটা ট্রেন্ড চালু হয়েছে, মানে নতুন ট্রেন্ড না, আসলে এটা বেসিক্যালি ওল্ড ট্রেন্ডই, যে কোনো প্রবলেম হলে আমরা যে জব মানে জব কাট করে দিচ্ছি আমরা অলমোস্ট। এটা আমার কাছে মনে হচ্ছে যে এটার থেকে বাইরেও আমরা অন্য কিছু ভাবে রিথিঙ্ক করতে পারি এই জিনিসগুলোকে। এই জিনিসগুলো রিথিঙ্ক করতে পারি এইভাবে যে আমাদের টেকনোলজি আছে, মানে যারা আমরা টেকনোলজিটা কাজ করতেছি তাদেরকে যে শুধু মানে কোনো মানে এই বিপদের সময় আমরা জব কাট না করে আমরা কি আদার্স কোনো অল্টারনেট কোনো ওয়েতে আমরা থিঙ্ক করতে পারি কিনা। যেমন আমি একটা প্রপার এক্সাম্পল আমি ব্যাংকিং সেক্টর নিয়ে বলতে পারি। আমি জাস্ট কিছুদিন আগে, সপ্তাহখানেক আগে আমি প্রথম আলোতে যে রিপোর্টটা আসলো যে 4টা ব্যাংক প্রথমে যখন প্যান্ডেমিক সিচুয়েশন হবে তারা তাদের জব এমপ্লয়ীদেরকে কাট ডাউন করছিল, কাট ডাউন করে তারা 15% কস্ট রিডাকশন করেছে। হোয়ারএজ আদার্স ব্যাংকগুলো, অন্যান্য ব্যাংক তারা জাস্ট হিউম্যানিটি শো করছে তাদের এমপ্লয়ির সাথে, যে তারা জব কাট ডাউনে যাবে না, যে তারা করেছে কি তাদের এক্সট্রা আদার যেগুলা এক্সপেন্ডিচার ছিল ওগুলা থেকে কাট ডাউন করে নিয়ে আসছে, লাইক পেট্রোল কস্ট এন্ড আদার কস্ট, এবং সবার স্যালারি রিডাকশন সবাই একটু একটু করে মানে এটা কন্ট্রিবিউশন করছে। এবং সেই সাথে আপনার জাস্ট রিস্ট্রাকচার অফ দ্য বিজনেস, এভাবে করে তারা কিন্তু অলমোস্ট 25% তাদের এক্সপেন্ডিচার কমায় নিয়ে আসছে। তা আমার কাছে মনে হয় ইটস পসিবল আমাদের এই যে এই ছেলে মানে আমাদের ছেলেদেরকে কাট ডাউন না করে আমরা এটা রিথিঙ্ক করতে পারি ইন্ডাস্ট্রির কাছ থেকে। ধন্যবাদ মোর্শেদ ভাই। এটা আসলে আমাদের মানে আমরা চিন্তা করছি আসলে এই যে ডেটা আপনি যেগুলা দিলেন এগুলা নিয়ে আমরা আসলে আরো প্রোগ্রাম করার চিন্তা করছি, যাতে আমরা আরো ডেটা গুলা খুব ভালোভাবে পাই, আমাদের যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে আরো ইনভাইট করে। এবং স্মল ইন্ডাস্ট্রি নিয়ে আসলে আমাদের নেক্সট প্রোগ্রামে আমরা চিন্তা করছি স্মল ইন্ডাস্ট্রি প্লাস ব্যাংকার, যাতে স্মল ইন্ডাস্ট্রির যে প্রবলেম গুলা এবং গভর্নমেন্টের যে স্টিমুলাস প্যাকেজের যে জায়গাগুলা সেগুলা কিভাবে কাজ করবে সেই জায়গাগুলো নিয়ে আমরা আরো প্রোগ্রাম করব, এবং আপনার সাথেও যোগাযোগ করা হবে ইন ফিউচার। আপনার যদি কোনো আইডিয়া থাকে যে আমাদের প্রোগ্রাম কিরকম হতে পারে, আমরা কাদের আমন্ত্রণ জানাতে পারি, সেটাও আপনি আমাদের যারা টিম আছে তাদেরকে জানালে আমাদের জন্য সেটা সুবিধা হবে প্রোগ্রাম ডিজাইন করার জন্য। আমরা সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত লাইভে বিভিন্ন কমেন্টস করেছেন, যারা অংশগ্রহণ করেছেন, যারা আমাদের অনুপ্রাণিত করেছেন। ইটস জাস্ট এ বিগিনিং, আমরা এটা কন্টিনিউ করব। নেক্সট শনিবারে আমাদের একই সময়ে রাত 9টায় আমরা আরেকটা এপিসোড করব। আমরা ফোকাস করব মেইনলি স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস। আমরা ফোকাস করব হচ্ছে আমাদের গভর্নমেন্ট যে স্টিমুলাস প্যাকেজ গুলা দিয়েছে সেই প্যাকেজেস গুলা আরো বিস্তারিত ভাবে কিভাবে আমাদের এসএমই ইন্ডাস্ট্রি গুলা হেল্প সাপোর্ট পেতে পারে, এবং আমরা এর পরবর্তী প্রোগ্রাম গুলাতে আরো টেকনোলজি এবং অন্য অনেক বিষয় নিয়ে আলাপ করব। আজকের মতো আপনাদের সবাইকে ধন্যবাদ।
খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।